আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে টপিক হচ্ছে বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ। ঠিক আছে, বাক্য কাকে বলে এবং বাক্যের কি কি অংশ রয়েছে এবং বাক্যকে আসলে আমরা কিভাবে ভাগ করতে পারি সেই বিষয়ে হচ্ছে আমরা আলোচনা করব। বাক্যকে বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন ধরো হচ্ছে বাক্য কিভাবে গঠিত হয়েছে তার উপর বাক্যকে বিভক্ত করা যায় কয়েকটা ভাগে। তারপরে বাক্যের বিধেয় অংশে ক্রিয়া আছে নাকি নেই তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ভাগ করতে পারি। এছাড়াও হচ্ছে বাক্য কি অর্থ প্রকাশ করছে, ঠিক আছে, একটা বাক্য কি প্রকাশ করে বা এটা দিয়ে আমরা কি বুঝতে পারি তার উপর ডিপেন্ড করেও, তার উপর নির্ভর করেও আমরা বাক্যকে ভাগ করতে পারি। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তোমাদের সাথে আছি আমি, তোমাদের তানভীর ভাইয়া। ওকে, তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে বাক্য জিনিসটা কি। বাক্যর ব্যাপারে আমরা সবাই জানি, এটা খুবই সহজ, আমরা বাক্য ব্যবহার করি। এখনও তোমাদেরকে যে আমি পড়াচ্ছি, আমি অনেক ধরনের বাক্য ব্যবহার করছি কন্টিনিউয়াসলি একের পর এক। দেখো এখানে বলেছে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে হচ্ছে বাক্য বলে। তো প্রথমে আমরা দেখলাম যে এক বা একাধিক শব্দ দিয়ে এটা গঠিত হবে। ঠিক আছে, তো শব্দ বাক্যের মধ্যে থাকবে, শব্দ ছাড়া আসলে বাক্য গঠন করা সম্ভব নয়। পূর্ণ অর্থবোধক মানে কি, এটার একটা অর্থ থাকতে হবে, মানে অর্থ ছাড়া বা হচ্ছে মিনিংলেস কোনো কিছু বাক্য হতে পারবে না, এটার একটা মিনিং থাকতে হবে। ভাষিক একককে, এখন ভাষিক একক বলতে আসলে কি বোঝায়? ধরো আমরা তো ভাষায় কথা বলি, ভাষা ব্যবহার করি, তাই না? তো আমরা কথা বলি, লিখি, একজন আরেকজনের সাথে যোগাযোগ করি ভাষা ব্যবহার করার মাধ্যমে। তো এই ভাষার একটা একক হচ্ছে বাক্য। ঠিক আছে, মানে বাক্যর মাধ্যমে ভাষা তৈরি হতে পারে, ব্যাপারটা হচ্ছে এরকম কিছু বোঝায়। তো বাক্য দিয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হতে হবে। এখন বাক্য দেখতে কিরকম, চলো আমরা একটা উদাহরণ দেখি। খারাপ হাতে লেখার জন্য আগেই দুঃখিত। সজল ও লতা বই পড়ে, এই উদাহরণটা আমি তোমাদের বই থেকে নিয়েছি। ঠিক আছে, তো সজল ও লতা বই পড়ে, এটা একটা বাক্য। কারণ কি, এটা একটা অর্থ আছে, আমরা বুঝতে পারতেছি যে সজল এবং লতা দুইজন ব্যক্তি, ছেলে মেয়ে, তারা হচ্ছে বই পড়তেছে। এটা আমি ক্লিয়ারলি হচ্ছে এই বাক্যটার দিকে তাকিয়ে বুঝতে পারতেছি। এবং এই বাক্যটার মধ্যে কিন্তু অনেকগুলো শব্দ রয়েছে এবং শব্দগুলো একত্রিত হয়ে একটা অর্থ প্রকাশ করে, এটা অর্থপূর্ণ। আর এটাই হচ্ছে বাক্য, যেটা হচ্ছে আমাদের একটা ভাষিক একক। ঠিক আছে, তো এখন দেখো বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলা হয়। আমি তোমাদেরকে আগেও অনেকবার বলেছি যে বাক্যের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয় প্রতিটি অর্থপূর্ণ শব্দকে এক একটি পদ বলে। ঠিক আছে, তো এদিক দিয়ে পদ হলো বাক্যের একক। একটু আগে আমরা দেখলাম বাক্য হচ্ছে একটা ভাষিক একক আর পদ হচ্ছে বাক্যের একক। মানে বাক্য শব্দ দিয়ে তৈরি হয়, আর যেই শব্দগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা পদ বলি। ঠিক আছে, তো পদ দিয়ে যেহেতু বাক্য গঠিত হয় তাহলে পদ হচ্ছে বাক্যের একক। খুবই সিম্পল। তো এরপরে আমরা দেখতেছি যে রূপতত্ত্ব অংশে শব্দ শ্রেণী নামে বাক্যের এই পদ বিভাজনকে উপস্থাপন করা হয়েছে। তো আমরা মোটামুটি এতটুকু বুঝলাম যে রূপতত্ত্ব এমন একটা জিনিস যেখানে হচ্ছে শব্দ শ্রেণী এই টপিকটার নামে তোমার বাক্যের মধ্যে যে পদগুলো ব্যবহার করা হয় সেই পদগুলার শ্রেণী বিভাগ। মানে আমরা তো দেখছি বিভিন্ন ধরনের পদ হয়, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, তাই না? তো এই শ্রেণী বিভাগগুলো হচ্ছে রূপতত্ত্বতে আলোচনা করা হয়। এখন রূপতত্ত্ব কি? রূপতত্ত্ব হচ্ছে শব্দ নিয়ে আলোচনা করে, শব্দ। ঠিক আছে, যেটার অন্য নাম হচ্ছে শব্দতত্ত্ব। বুঝতে পেরেছো? তো যেটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে মরফোলজি। মরফোলজি। তো এই রূপতত্ত্ব বা হচ্ছে তোমার শব্দতত্ত্ব বা মরফোলজি, এখানে আসলে আলোচনা হয় কি নিয়ে? একটু আগেই বললাম যে শব্দ নিয়ে আলোচনা হয়। এছাড়াও হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা হয়। তারপরে ধরো হচ্ছে বচন, পক্ষ, নর ও নারীবাচক শব্দ। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে উপসর্গ, প্রত্যয়, এগুলো নিয়ে হচ্ছে তোমার শব্দতত্ত্ব বা রূপতত্ত্বতে আলোচনা করা হয়। এখন এই যে পদ, এর ব্যাপারে যে আমরা জানলাম, এখন এই বাক্যে পদ আসলে কোনগুলো? দেখো এখানে সজল ও লতা বই পড়ে, এরকম 5টা পদ আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু চিন্তা করলেই বুঝবো এখানে সজল আর লতা এই দুইটা পদ হচ্ছে বিশেষ্য। ও যেই পদটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যোজক। ঠিক আছে, বইও হচ্ছে একটা বিশেষ্য, আর পরে এটা দিয়ে কোনো কাজ বোঝায়, দ্যাটস ওয়াই পরে হচ্ছে আমাদের ক্রিয়া। তো এরকম ভাবে হচ্ছে আমরা বাক্যের মধ্যে পদ খুঁজে পাই, তাই না? তো পদগুলা হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারলাম। গেল, আমরা আরো কিছু জিনিস হচ্ছে বুঝবো। দেখো বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ অনেক সময় পদের মতো কাজ করে, তখন সেই একাধিক শব্দের গুচ্ছকে বর্গ বলে। বর্গের ব্যাপারে আমরা মানে এরপরেই
এই লেকচারেই হচ্ছে আমরা আর অনেক কিছু জানতে পারবো, কিন্তু এখন আমরা বুঝি বর্গ আসলে কি। শব্দের গুচ্ছ। কি বলা হচ্ছে? একাধিক শব্দের গুচ্ছ। মানে এখানে কয়েকটা শব্দ একত্রিত হয়ে গুচ্ছ তৈরি করবে। গুচ্ছ বলতে কি বোঝায়? গুচ্ছ বলতে হচ্ছে একাধিক, একসাথে একাধিক জিনিস একসাথে আছে এরকম কিছু বোঝায়। তো এরকম একাধিক শব্দের গুচ্ছ অনেক সময় পদের মতো কাজ করে, ঠিক আছে? মানে দুই তিনটা তোমার হচ্ছে শব্দ মিলে একসাথে একটা পদের মতো কাজ করে, সেগুলোকে হচ্ছে আমরা বর্গ বলবো। ওকে, তো এই জায়গায় বর্গ কি আছে দেখো তো। এখানে যে তুমি দেখতে পাচ্ছ সজল ও লতা, ঠিক আছে? সজল ও লতা, এখানে আমরা দুইটা বিশেষ্য এবং একটা যোজক দেখতে পাচ্ছি। এই তিনটা একসাথে মিলে একটা বিশেষ্যর মতো কাজ করতেছে, তাই না? তো দেখো সজল ও লতা আসলে হচ্ছে মানুষের নাম বোঝাচ্ছে বা কারো নাম বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এই তিনটা পদ একসাথে হয়ে তোমার হচ্ছে একটা বিশেষ্যর মতো কাজ করে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হচ্ছে বর্গ। বুঝতে পারছো? বর্গের মধ্যে একাধিক শব্দ থাকবে এবং সেই একাধিক শব্দগুলো হচ্ছে একটা গুচ্ছ তৈরি করবে, এটাকে আমরা বর্গ বলবো। গেল, বর্গের ব্যাপারে হচ্ছে আমরা ক্লিয়ার। তারপর কি বলা হলো দেখো, সাধারণত বাক্যে প্রধানত তিনটি অংশ থাকে, ঠিক আছে? যেমন হচ্ছে কর্তা, কর্ম এবং ক্রিয়া। এখন এই বাক্যে কর্তা কোনটা, কর্ম কোনটা, ক্রিয়া কোনটা আমরা একটু চিন্তা করি। কর্তা হচ্ছে যে বাক্যের ক্রিয়াটা বা বাক্যের কাজটা সম্পন্ন করে। ওকে, মানে যেই কাজটার কথা বা যে কাজটার ব্যাপারে বাক্যে বলা হয়েছে সেই বাক্যটা যে হচ্ছে সম্পন্ন করে তাকে হচ্ছে তোমার কর্তা বলে। তো খেয়াল করে দেখো, সজল ও লতা বই পড়ে, এখানে কাজটা হচ্ছে পড়া। কারা পড়ে? সজল ও লতা। তার মানে এই বাক্যের কর্তা হচ্ছে সজল আর হচ্ছে লতা, এই দুজনই হচ্ছে এই বাক্যের কর্তা। বুঝতে পেরেছো? এখন কর্তা হচ্ছে কিভাবে আমরা বুঝতে পারি, আমরা অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে বাক্যের ক্রিয়াকে যদি আমরা হচ্ছে প্রশ্ন করি যে কে বা কারা দিয়ে, কে বা কারা দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে হচ্ছে আমরা কর্তা খুঁজে পাই। তো দেখো এখানে বাক্যের ক্রিয়াপদ হচ্ছে পড়ে। কে পড়ে? এখানে হচ্ছে যেহেতু দুইজন আছে, আমরা যদি জিজ্ঞাসা করি যে কারা পড়ে তাহলে উত্তর আসবে সজল ও লতা পড়ে। তো আমরা বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলাম এবং প্রশ্ন করার ফলে আমরা উত্তর পেলাম কি সজল ও লতা। তার মানে এই বাক্যের কর্তা হচ্ছে সজল ও লতা। কর্ম, কর্মপদ আমরা কিভাবে বের করতে পারি? কি বা কাকে, আমরা যদি তোমার ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কর্মপদ পাবো। তো এখন এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়ে। কি পড়ে? বই পড়ে। তার মানে এই যে বইটা যে আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের কর্মপদ। খুবই সিম্পল। আর ক্রিয়াপদ তো পরেই। তো এরকম হচ্ছে আমরা কয়েকটা অংশ পাই, কর্তা, কর্ম, ক্রিয়া, যেটা আমরা ক্লিয়ার হলাম। তারপর দেখো প্রতিটি বাক্যকে উদ্দেশ্য ও বিধেয় এই দুই অংশে ভাগ করা যায়। উদ্দেশ্য মানে কি? যার ব্যাপারে বাক্যে বলা হয় তাকে উদ্দেশ্য বলে, ঠিক আছে? বা যেই অংশের ব্যাপারে বলা হয় তাকে উদ্দেশ্য বলে। আর উদ্দেশ্যর ব্যাপারে যা বলা হয় তা হচ্ছে বিধেয়। তো এখন খেয়াল করে দেখো সজল ও লতার ব্যাপারে বলা হচ্ছে এখানে, তাই না? তো এখানে সজল ও লতার ব্যাপারে যেহেতু বলা হচ্ছে তাই সজল ও লতা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর তাদের ব্যাপারে কি বলা হচ্ছে? যে বই পড়ে। এই যে বই পড়ে যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বিধেয়। এরকম ভাবে হচ্ছে আমরা বাক্যের অংশগুলো হচ্ছে বুঝতে পারি বা চিনতে পারি। তো তারপরে দেখো বাক্যের অংশ শ্রেণী বিভাগের পরবর্তী আলোচনা। এই যে বাক্যকে যে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, আমরা বলছি যে 3 রকম ভাবে হচ্ছে আমরা ভাগ করতে পারি শুরুতেই, ক্লাসের শুরুতে। তো এখানে হচ্ছে আমরা প্রথম ভাগটা দেখতে পাচ্ছি, সেটা কি? গঠনগত দিক থেকে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। কিভাবে? গঠনগত দিক থেকে, মানে বাক্যটা কিভাবে গঠিত হয়েছে তার উপর নির্ভর করে হচ্ছে বাক্যকে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। তো তার মধ্যে প্রথমটা হচ্ছে সরল বাক্য, ঠিক আছে? সরল, জটিল এবং যৌগিক, এই তিনটার ব্যাপারেই হচ্ছে আমরা জানবো। তো সরল বাক্যটা কি দেখো, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে। মানে যেই বাক্যের মধ্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে তাকে হচ্ছে আমরা সরল বাক্য বলবো। এটা ডেফিনেশন হচ্ছে খুবই ইজি। যেমন দেখো জেসমিন সবার জন্য চা বানিয়েছে, এখানে হচ্ছে ক্রিয়া হচ্ছে বানিয়েছে এবং এটা একটা সমাপিকা ক্রিয়া। কারণ কি? বানিয়েছে বললে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এটা বানানো হয়ে গেছে। তার মানে এই ক্রিয়াটা নিজের ভাব কমপ্লিটলি প্রকাশ করতে পারে। দ্যাটস ওয়াই বানিয়েছে হচ্ছে একটা তোমার সমাপিকা ক্রিয়া। আর এই বাক্যে একটা মাত্রই সমাপিকা ক্রিয়া রয়েছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারবো হচ্ছে সরল বাক্য। ওকে, জটিল বাক্য। একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে জটিল বাক্য বলা হয় বা জটিল বাক্য তৈরি হয়। তো এখন এই জায়গায় আমাদেরকে একটু চিন্তা করতে হবে, একটু হচ্ছে আমাদের মাথাটা খাটাতে হবে। দেখো একটি মূল বাক্যের অধীনে বলছে কি একটা মূল বাক্য থাকবে, ঠিক আছে? মানে যেই বাক্যটা একদম স্বাধীন, মানে যেই বাক্যটা নিজেই নিজের ভাব কমপ্লিটলি প্রকাশ করতে পারে।
তার অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকে, ঠিক আছে, মানে ওই মূল বাক্যটার অধীনে, মানে কি ওই বাক্যটার ভিতরে আরো কয়টা বাক্য থাকতে পারে এক বা একাধিক, যেগুলা ওই মেইন বাক্যটার উপর নির্ভর করবে। কিসের জন্য? মিনিং প্রকাশের জন্য, তাই না? বাক্যর তো আর কোনো কাজ নাই, বাক্যর কাজ হচ্ছে মিনিংটা হচ্ছে কমপ্লিটলি প্রকাশ করা। তো এরকম যদি বাক্য হয় সেটাকে হচ্ছে আমরা জটিল বাক্য বলবো। যেমন এক্সাম্পল খেয়াল করলে তোমরা বুঝতে পারবা, যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো। খেয়াল করে দেখো এই জায়গায় তবে এখনই বলে ফেলো, যখন তোমাকে বলা হচ্ছে যে এখনই বলে ফেলো, তখন তুমি ক্লিয়ারলি বুঝতেছো যে তোমাকে এখনই এই মুহূর্তেই বলে ফেলতে বলা হচ্ছে, তোমাকে এই কাজটা করতে বলা হচ্ছে। তার মানে এই বাক্যটা হচ্ছে স্বাধীন, মানে এই অংশটা, বাক্যের এই অংশটা হচ্ছে স্বাধীন, যে আমি হলুদ কালি দিয়ে যে অংশটা দেখালাম। তার মানে এই বাক্যটা হচ্ছে মূল বাক্য। এবং এর আগে যে বাক্যটা রয়েছে, বাক্যের অংশ রয়েছে, দেখো যদি তোমার কিছু বলার থাকে। খেয়াল করে দেখো, যদি তোমার কিছু বলার থাকে তো কি করব, বলবো নাকি বলবো না? এরপরে কিন্তু কিছু বলতে হয়, যে যদি তোমার কিছু বলার থাকে তাহলে এখনই বলে ফেলো। কিন্তু তুমি যদি জাস্ট যদি তোমার কিছু বলার থাকে এইটুকু বলে থেমে যাও, তাহলে কিন্তু আসলে মিনিংটা কমপ্লিট হয় না, কারণ এরপর আরো কিছু অ্যাড করতে হয়। দ্যাটস ওয়াই এই যে আগের যে পার্টটা, যদি তোমার কিছু বলার থাকে, আমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিই, এই পার্টটা হচ্ছে আসলে তোমার আশ্রিত খণ্ডবাক্য বলা হয় এটাকে। তো এইরকম তোমার জটিল বাক্যর ক্ষেত্রে দেখা যায় যে একটা বাক্য, যে বাক্যটা মূল বাক্য থাকে, যে বাক্যটা স্বাধীন থাকে, যার অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না নিজের মিনিং প্রকাশ করার জন্য। আরেকটা থাকে হচ্ছে এই যে মনে করো যে অধীন বা আশ্রিত বাক্য, ওকে, যেগুলো হচ্ছে আসলে মূল বাক্যটার উপর নির্ভর করে নিজের মিনিং কমপ্লিট করতে। যেমন যদি তোমার কিছু বলার থাকে, এরপরে আরো কিছু বলতে হয়, তবে এখনই বলে ফেলো, এইটুকুর উপর ডিপেন্ড না করলে আসলে আগের পার্টটুকুর কোনো মিনিং তেরকম থাকতো না, ঠিক আছে, মানে তেরকম বলে ফেলছি সেরকম থাকতো না, ওকে। তো এটা হচ্ছে আমাদের জটিল বাক্য। যৌগিক বাক্য দেখো, এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে, ঠিক আছে, মানে এই বাক্যগুলা যোজকের মাধ্যমে যুক্ত হয়, মাঝখানে একটা যোজক থাকে এবং দুইটা বাক্যকে বা একাধিক বাক্যকে কানেক্ট করে, এবং সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক বাক্য। যেমন দেখো, রহমত রাতে রুটি খায় আর রহিম খায় ভাত, এই জায়গায় একটু নিচে খেয়াল করো, একটু নিচে পড়ে গেছে, আর হচ্ছে এই জায়গায় আমাদের যোজক। খেয়াল করে দেখো, রহমত রাতে রুটি খায়, এইটুকু বললেই কিন্তু আসলে মানে একটা কমপ্লিট বাক্য হয়েছে। আমি বুঝতে পারতেছি যে রহমত যে রাতে রুটি খায়। আবার বলতেছে রহিম খায় ভাত, আমি বুঝতেছি এইটুক শুনে যে রহিম খায় ভাত, এই পার্টটুকু শুনে আমি বুঝতেছি যে রহিম যে আসলে ভাত খায়। তার মানে এই জায়গায় দুইটা বাক্য আছে, একটা হচ্ছে রহমত রাতে রুটি খায়, রহিম খায় ভাত। এই দুইটা বাক্যকে একটা যোজকের মাধ্যমে আমি যুক্ত করছি, সেই যোজকটা কি হচ্ছে তোমার আর যোজক, এবং এই আর যোজকটা যুক্ত করার ফলে আমরা এখানে একটা যৌগিক বাক্য পেলাম। ওকে, তোমরা বলতে পারো যে ভাই এতটুকুতে তো আসলে আমরা জিনিসটার কনসেপ্ট ক্লিয়ার করতে পারতেছি না। এটা তোমরা যখন হচ্ছে এই যে মানে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, এই বাক্য পরিবর্তনের ক্লাসটা দেখবে, ঠিক আছে, সেই ক্লাসটাই হচ্ছে তোমরা এর ব্যাপারে জানতে পারবে। কিন্তু আমি ততদিন পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে বলবো না। চলো হচ্ছে আমরা একদম সহজভাবে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য কাকে বলে সেই জিনিসটা হচ্ছে আগে শিখে নেই। দেখো, সরল বাক্য এটা আসলে মনে করো তিন ভাবে আমরা বুঝতে পারি, ওকে। প্রথম ভাবটা হচ্ছে তোমার একটি সমাপিকা ক্রিয়া থাকে, যেটা আমরা অলরেডি পড়ে আসছি, যে সরল বাক্যতে একটি সমাপিকা ক্রিয়া থাকে। খেয়াল করে দেখো, পাখি নীল আকাশে উড়ছে, ওকে, এই জায়গায় ক্রিয়াপদ হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, ওকে। তো এই বাক্যে ক্রিয়া আছে একটা, এবং সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। কেন এটা সমাপিকা ক্রিয়া? খেয়াল করে দেখো, যখন বলা হচ্ছে যে উড়ছে, তখন তুমি কমপ্লিটলি বুঝতে পারতেছো যে এটা উড়তেছে, এখানে অন্য কিছু বলার দরকার নাই, বা এটা একাই নিজের ভাবটা হচ্ছে কমপ্লিটলি প্রকাশ করতে পারে। তুমি বুঝতেছো উড়ছে মানে কি, উড়তেছে, শেষ। তো এখন এই জায়গাতে আমরা দেখতেছি যে এই বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, এবং বলা হচ্ছে যদি একটি সমাপিকা ক্রিয়া থাকে সেটাকে আমরা সরল বাক্য বলবো। দেখো, সরল বাক্যে সবসময় কিন্তু ক্রিয়াপদ থাকে না। কিরকম? ক্রিয়া অনুপস্থিত থাকলেও বা ক্রিয়া যদি উপস্থিত নাও থাকে, তাও সেটাকে আমরা সরল বাক্য বলতে পারবো। যেমন আমরা তিন ভাই, এখানে তোমরা কোনো ক্রিয়াপদ দেখছো না, কিন্তু এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে কি হইতো? উই আর থ্রি ব্রাদার্স, উই আর থ্রি ব্রাদার্স। তো ওই জায়গাতে যে আরটা আসতো, ঠিক আছে, এই আরটা ছিল কি একটা ভার্ব, ওকে, যেটাকে আমরা সাহায্যকারী ভার্ব বলে থাকি, তাই না? তো এই যে ভার্বটা, এটা ইংলিশে আসে কিন্তু বাংলায় কিন্তু আসে না। বাংলায় আমরা বলতে পারি যে আমরা তিন ভাই হই, ঠিক আছে। ছোটবেলায় আমাদের 1-2 জিজ্ঞেস করতো না যে হু আর ইউ, তুমি কে হও, ঠিক আছে, কিন্তু এটা তো আমরা এখন বলি যে তুমি কে, তাই না? তো আমরা তিন ভাই হই, এই যে হইটা,
এটা মনে করো এই জায়গায় অনুপস্থিত আছে, এটা আমরা ইউজ করি না। তো এখানে কি বাক্যের মধ্যে কোনো ক্রিয়াপদ দেখতে পাচ্ছ? না। এখন তোমরা বলতে পারো যে আগের ডেফিনেশন অনুযায়ী আমরা বলতেছি একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে সরল বাক্য বলে, তার মানে ক্রিয়াপদ না থাকলে কি সরল বাক্য হবে না? অবশ্যই হবে। এই জন্যই হচ্ছে আমাদের এই জায়গায় ডিটেল আলোচনা যে ক্রিয়া অনুপস্থিত থাকলেও সেটাকে আমরা কি বলতে পারবো? সরল বাক্য বলতে পারবো। যে আমরা 3 ভাই, এখানে কোনো ক্রিয়াপদ নেই, সেটা হচ্ছে একটা সরল বাক্য। এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও কিন্তু সরল বাক্য হয়, ঠিক আছে? সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু সেই বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে, এবং সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার একটা সরল বাক্য হবে। খেয়াল করে দেখো এক্সাম্পল, তিনি খুব সকালে ঘুম থেকে উঠে, ঠিক আছে? এটা কিন্তু উঠে, ওঠে না। পায়চারি করতে করতে, করতে করতে দুইবার আছে, একটা নিচে ডাক, মানে আমি ডাক দিব। বাজারে গেলেন, এই যে গেলেন, এই গেলেনটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। গেলেন মানে কি? কোথাও চলে গিয়েছেন। তোমাকে যদি বলা হয় যে গেলেন, তিনি গেলেন, তুমি ওই জায়গা থেকে কি বুঝবা? যে তিনি ওই জায়গায় চলে গিয়েছেন অলরেডি, তাই না? তো এই যে ক্রিয়াপদটা যে আছে, এই ক্রিয়াপদটা হচ্ছে মিনিংটা কমপ্লিট করতে পারে, কিন্তু এই জায়গায় যে মনে করো উঠে, করতে, এগুলা আসলে মনে করো মিনিং ক্লিয়ার করতে পারে না। যেমন আমি তোমাদেরকে আগেও বলছি যে যখন বলা হয় হচ্ছে ওঠে, তখন সেটা হয় হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হয় যখন বলা হয় হচ্ছে ওঠে, কিন্তু যখন বলা হয় হচ্ছে উঠে, তখন সেটা অসমাপিকা ক্রিয়া হয়। তো করতে করতে, দেখো এই জায়গায় উঠে, করতে, এগুলা দিয়ে না আসলে হচ্ছে তোমার মিনিং কমপ্লিট হয় না। কিভাবে? ধরো হচ্ছে তোমাকে বলা হয়তো যে, বলা হলো যে আমি রোজ সকালে উঠে, তারপর কি করো? উঠে কিছু করো, খাও, নাচো, স্কুলে যাও, কিছু তো বলতে হবে, তাই না? তো উঠে বললে আসলে মনে করো এই জায়গায় মিনিংটা কমপ্লিট হয় না। কিন্তু যখন বলা হচ্ছে গেলেন, আমি বুঝছি যে চলে গেছে, সেখান থেকে চলে গেছে, এটা একদম কমপ্লিটলি ক্লিয়ার। তো এই যে উঠে, এটা হচ্ছে অসমাপিকা, সে হচ্ছে নিজের মিনিংটা ক্লিয়ার করতে পারে না, এই জায়গায় ভাবটা প্রকাশ করতে পারে না। কিন্তু গেলেন হচ্ছে সমাপিকা, সে হচ্ছে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, আমরা বুঝতে পারি যে কি বোঝাচ্ছে একদম ক্লিয়ারলি। করতে, আমি কাজ করতে, ঠিক আছে? তো করতে বলার পর কি? গেলাম, যাবা, নাকি গিয়েছো, এরকম কিছু তো বলতে হবে। তো করতে বললেও আসলে হচ্ছে কি তোমার কমপ্লিটলি মিনিংটা প্রকাশ পায় না। সো এই জায়গায় আমরা দেখতেছি যে একাধিক অসমাপিকা ক্রিয়া আছে, আবার হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া আছে, যেটা হচ্ছে গেলেন। এরকম হলেও এটাকে আমরা সরল বাক্য বলতে পারবো। এরপর চলো আসো জটিল বাক্যতে। তো জটিল বাক্য তো প্রথমত হচ্ছে আমরা বাই ডেফিনেশন বুঝতে পারি, তাই না? তো বাই ডেফিনেশন কিরকম ভাবে আমরা বুঝতে পারি? ধরো আমাদের একটু আগে আমরা পড়ছি যে হচ্ছে এখানে একটা কি থাকবে? একটা স্বাধীন বাক্য থাকবে, বা একটা হচ্ছে তোমার মূল বাক্য থাকবে, এবং ওই জায়গায় কিছু হচ্ছে আশ্রিত বাক্য থাকবে, এক বা একাধিক, যেটা মূল বাক্যটার উপর ডিপেন্ড করবে মিনিং কমপ্লিট করার জন্য। যেমন খেয়াল করে দেখো, যে ছেলেটি এখানে এসেছিল, এই পর্যন্ত বলে যদি আমি থেমে যাই, মানে এই পর্যন্ত যদি আমি থেমে যাই এবং আর কিছু না বলি, তাহলে কিন্তু আমি বুঝতে পারি না যে এই বাক্যটা আসলে কি বোঝাতে যাচ্ছে। যে ছেলেটি এখানে এসেছিল, সে কি করছে? সে কি কারো পরিচিত, বা সে কি চলে গেছে? এরকম কিছু তো বলতে হবে কমপ্লিট করার জন্য, তাই না? সে আমার ভাই, যখন আমি বলতেছি সে আমার ভাই, তখন হচ্ছে বাক্যটা কমপ্লিট হয়। যদি তুমি বলো শুধুমাত্র যে সে আমার ভাই, তাহলেই কিন্তু একটা কমপ্লিট বাক্য হয়ে যায়। তার মানে এটা একটা মূল বাক্য হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু এটা একটা মূল বাক্য হওয়ার যোগ্যতা রাখে না। এই বাক্যটাকে মিনিং কমপ্লিট করার জন্য এই পরের বাক্যটার উপর ডিপেন্ড করতে হয়। তো বাই ডেফিনেশন আমরা বুঝতে পারি এটা হচ্ছে কি একটা তোমার যৌগিক, মানে জটিল বাক্য, সরি। তো এখন আরেকভাবে হচ্ছে আমরা বুঝতে পারি, যেটা হচ্ছে তোমার জটিল বাক্যতে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক থাকে। সাপেক্ষ সর্বনাম কোনগুলা? এই যে সে, যারা, তারা, যিনি, তিনি, এগুলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তার মানে যেই জায়গায় তোমরা সাপেক্ষ সর্বনাম যুক্ত বাক্য দেখবা, চোখ বন্ধ করে তোমরা বুঝে নিবা এটা হচ্ছে একটা জটিল বাক্য। ঠিক আছে, চেনার সহজ উপায়। সাপেক্ষ যোজক দেখো, যদি, তবে, যেহেতু, সেহেতু, যত, তত, এগুলা হচ্ছে তোমার সাপেক্ষ যোজক। যে সকল বাক্যে দেখবা এরকম সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম আছে, তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিবা এটা হচ্ছে একটা জটিল বাক্য। ঠিক আছে, চেনার সহজ উপায়। দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই, যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, এখানে খেয়াল করে দেখো এই জায়গায় যে আছে, ঠিক আছে, কি আছে? যে আছে, এই কার্ডটা হচ্ছে মুছে গেছে। তো যে আর হচ্ছে সে, এই যে সেটা কি? যে সেটা হচ্ছে একটা সাপেক্ষ তোমার সর্বনাম। তো এই যে সাপেক্ষ সর্বনাম আছে, আর বাই ডেফিনেশন যে এটা একটা জটিল বাক্য হয় সেটা তো আমরা অলরেডি দেখছি। তো আমরা এখান থেকেও মিলাই নিতে পারি যে সাপেক্ষ সর্বনামের উপস্থিতি দেখে এটা হচ্ছে একটা জটিল বাক্য। সেম ওয়েতে দেখো, এই জায়গায় যদি আছে, এখানে আছে হচ্ছে তবে, আর এই যদি তবে হচ্ছে হচ্ছে একটা সাপেক্ষ যোজক। আর আমি তোমাদেরকে বলছি, যেই বাক্যে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক দেখবা, তোমরা ধরে নিবা সেটা হচ্ছে একটা জটিল বাক্য, এবং এই বাক্যটা হচ্ছে একটা জটিল বাক্য। কেন? বাই ডেফিনেশন যদি আমরা চিন্তা করি, যদি তুমি যাও,
এইটুক বলে যদি থেমে যাই, যদি তুমি যাও তারপর কি হবে বলতে হবে তো, তাই না? তার মানে এই পার্টটুকু নিজের মিনিং কমপ্লিট করতে পারে না। তবে তার দেখা পাবে, যদি বলা হয় তার দেখা পাবে, তার মানে কি আমি বুঝতে পারতেছি যে আমি তার দেখা পাবো। এই বাক্যটা হচ্ছে একটা, মনে করো মূল বাক্য হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু এই বাক্যটাকে, এই পাশের বাক্যটাকে হচ্ছে ওই পাশের বাক্যটার উপর ডিপেন্ড করতে হয়, বা এই বাক্যাংশটাকে ওই বাক্যাংশটার উপর ডিপেন্ড করতে হয় মিনিং কমপ্লিট করার জন্য। সো আমরা বাই ডেফিনেশন এবং হচ্ছে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক দেখেও হচ্ছে জটিল বাক্য চিনতে পারি। তারপর দেখো এই জায়গায় যৌগিক বাক্য আছে। যৌগিক বাক্যর ডেফিনেশনে মনে করো যেটা আমাদের বইয়ে আছে, যে কথাটা এখানে বলা ছিল না, তা হচ্ছে দুই বা ততোধিক স্বাধীন বাক্য যুক্ত হবে। আমি কিন্তু তোমাদেরকে এক্সাম্পলে অলরেডি এই জিনিসটা অনেকাংশে বুঝাই দিছি। যেমন দেখো, রহমত রাতে রুটি খায়, আমি বলছিলাম যে এটা একটা কমপ্লিট বাক্য হতে পারে, এটা একাই একটা স্বাধীন বাক্য। রহিম খায় ভাত, এটা একটা স্বাধীন বাক্য, ঠিক আছে? মানে যদি আমি বলি যে রহিম খায় ভাত, আমি বুঝতেছি যে রহিম ভাত খায়, এটা একটা কমপ্লিট বাক্য। রহমত রাতে রুটি খায়, যখন আমি বলি যে রহমত রাতে রুটি খায়, তখন এটা একটা কমপ্লিট বাক্য। আর এই দুইটা বাক্যকে একটা যোজক দিয়ে যুক্ত করা হয়। এটা আমরা আমাদের যৌগিক বাক্যতে দেখব যে দুই বা ততোধিক স্বাধীন বাক্য থাকতে পারে, দুইটা থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে, ঠিক আছে? এগুলা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যোজকের মাধ্যমে যুক্ত হয়। ওকে, যোজক কোনগুলা? এবং, ও, আর, অথবা, এগুলা যুক্ত, মানে এগুলা হচ্ছে তোমার যোজক। আর এই যোজকগুলা এই যে মনে করো স্বাধীন বাক্য যেগুলো থাকবে সেগুলোর মাঝখানে কানেক্টর হিসেবে ব্যবহৃত হবে বা দুইটা বাক্যকে যুক্ত করবে। এছাড়াও তোমার কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ এগুলো ব্যবহার করা হতে পারে দুইটা বাক্যকে যুক্ত করার জন্য। খেয়াল করে দেখো, হামিদ বই পড়ে, যখন আমি বলি হচ্ছে হামিদ বই পড়ে, তখন আমি অলরেডি বুঝতেছি এটা একটা কমপ্লিট বাক্য। এখান থেকে কমপ্লিটলি বোঝা যায়, পুরোপুরিভাবে বোঝা যায় যে হামিদ বই পড়তেছে, তাই না? তো সীমা রান্না করে, এই যে এটা হচ্ছে আলাদা, আরেকটা হচ্ছে তোমার স্বাধীন বাক্য বা কমপ্লিট বাক্য। যে সীমা রান্না করে আমি বুঝতেছি, এখানে হচ্ছে আর কিছু বলার প্রয়োজন নাই। এই দুইটা বাক্য স্বাধীন, কারণ এরা হচ্ছে কমপ্লিটলি নিজেদের ভাব প্রকাশ করতে পারে, আমি বুঝতেছি এরা কি বলতে চাচ্ছে। এবং এখানে একটা আর দেখতে পাচ্ছি আমরা, আর আরটা হচ্ছে কি একটা যোজক। তো ডেফিনেশনের সাথে যদি আমরা মিলাই যে দুই বা ততোধিক দুইটা স্বাধীন বাক্য আছে, দুইটা স্বাধীন বাক্যকে একটা যোজক হচ্ছে যুক্ত করতেছে, তাই আমরা এটাকে হচ্ছে কি বলবো? যৌগিক বাক্য বলবো। আবার দেখো, অন্ধকার হয়ে এসেছে, এই পার্টটুকু বলে যদি তুমি থেমে যাও তাও কিন্তু মিনিংটা কমপ্লিট হয়। তুমি বুঝতে পারতেছো যে অন্ধকার হয়ে এসেছে, চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে। বন্ধুরাও হতাশ হয়ে রইল, তোমার বন্ধুরা যে হতাশ হয়ে গেছে, এটা ওই পার্টটা, শুধুমাত্র এই পার্টটাকে অ্যাবসেন্ট রেখে বললেও বোঝা যায়, তাই না? মাঝখানে তাদেরকে যুক্ত করেছে কি দেখো, ড্যাশ যুক্ত করেছে, ঠিক আছে? তো এরকম যোজক দিয়েও যুক্ত হতে পারে প্রথম বাক্যের মতো, তারপরে হচ্ছে বিভিন্ন মানে আমাদের যে হচ্ছে বিরাম চিহ্ন আছে, এই বিরাম চিহ্ন দিয়ে হচ্ছে যুক্ত হতে পারে, যেমন কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ। এবং যেই বাক্যগুলো হচ্ছে যুক্ত হবে সেই বাক্যগুলো হচ্ছে আমাদের এক একটা স্বাধীন বাক্য, ঠিক আছে? এটা আমরা জটিল বাক্যতে দেখি নাই। তো এই গেল হচ্ছে আমাদের বাক্যের একটা ক্লাসিফিকেশন। তারপর দেখো, বাক্যের অংশ শ্রেণী বিভাগে আমরা দেখব বাক্যের বিধেয় অংশের উপর মানে ডিপেন্ড করে, মনে করো যে বিধেয় অংশে ক্রিয়াপদ আছে কি নাই তার উপর ডিপেন্ড করে হচ্ছে বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যদিও বিধেয় অংশে ক্রিয়া থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সক্রিয় বাক্য, আর যদি না থাকে আমরা বলবো হচ্ছে অক্রিয় বাক্য। চলো আমরা একটু চিন্তা করি। দেখো বলা হচ্ছে যেই বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে, ঠিক আছে? বিধেয় অংশ তো বুঝতে পারতেছো, উদ্দেশ্য বাদে যা আছে তাই হচ্ছে বিধেয়। তো ওই পার্টে যদি ক্রিয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কি? তোমার সক্রিয় বাক্য, তাকে আমরা সক্রিয় বাক্য বলবো। যেমন আমার মা চাকরি করেন, খেয়াল করে দেখো এই এক্সাম্পলটা, আমার মা চাকরি করেন, ঠিক আছে? তো আমার মা এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর চাকরি করেন এই পার্টটা হচ্ছে বিধেয়। আর এই বিধেয় অংশে কি ক্রিয়াপদ আছে নাকি নাই? হ্যাঁ, এই করেনটা হচ্ছে একটা ক্রিয়াপদ, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এই বাক্যের বিধেয় অংশে ক্রিয়াপদ আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার সক্রিয় বাক্য, ঠিক আছে? অক্রিয় বাক্য, যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়াপদ থাকে না বা ক্রিয়া থাকে না সেগুলোকে অক্রিয় বাক্য বলে। যেমন তিনি বাংলাদেশের নাগরিক, ঠিক আছে? এটা হচ্ছে একটা বাক্য। দেখো, তিনি বাংলাদেশের নাগরিক, এই জায়গায় তিনিটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর বাংলাদেশের নাগরিক এটা হচ্ছে বিধেয়। বাংলাদেশের নাগরিক বিধেয় পার্টে কোনো ক্রিয়া দেখছো না? কোনো ক্রিয়া দেখা যাচ্ছে না। দ্যাটস ওয়াই হচ্ছে যেহেতু এখানে বিধেয় অংশে ক্রিয়াপদ নেই, এটাকে আমরা বলবো হচ্ছে অক্রিয় বাক্য। বুঝতে পেরেছো? কিন্তু যদি এটাকে অতীত বা হচ্ছে ভবিষ্যৎ কালে নিয়ে যাওয়া হয়, এটা তো মনে করো তিনি বাংলাদেশের নাগরিক, এটা বর্তমান কালে আছে, কিন্তু যদি ধরো হচ্ছে অতীত বা ভবিষ্যৎ কাল প্রয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে এগুলো অক্রিয় থেকে সক্রিয় হয়ে যাবে। মানে কি? এখানে একটা ক্রিয়াপদ ব্যবহার করতে হবে। খেয়াল করে দেখো, তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, এটা হচ্ছে তোমার কোন জায়গায় নিয়ে যাওয়া হলো? এটা হচ্ছে অতীতকালে নিয়ে যাওয়া হলো। তিনি বাংলাদেশের নাগরিক, এটা ছিল হচ্ছে বর্তমান কালে। তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, এটা হচ্ছে তোমার অতীতকালের।
তো অতীতকাল বোঝানোর জন্য এই জায়গায় ছিলেন এই ক্রিয়াপদটা ব্যবহার করতে হয়েছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা অতীতকাল নির্দেশ করে। আবার ভবিষ্যতে যদি আমরা প্রকাশ করি, ভবিষ্যৎকাল প্রকাশ করতে চাই, তিনি বাংলাদেশের নাগরিক হবেন। এই যে হবেন বলতে আসলে আমরা ভবিষ্যৎ বোঝাচ্ছি, ঠিক আছে, তিনি এখনো হন নাই, হবেন। আর সেটা বোঝানোর জন্য হচ্ছে আমাদের একটা ক্রিয়া অ্যাড করতে হয়, আর ক্রিয়াটা হচ্ছে আমরা বিধেয় অংশে অ্যাড করেছি। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হচ্ছে সক্রিয় বাক্য। বুঝতে পেরেছো? গেল। তারপর দেখো, বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে বিভিন্নভাবে ভাগ করা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের খুবই পরিচিত, এগুলো আমরা অনেক আগে থেকেই পড়ে আসতেছি। যেমন খেয়াল করে দেখো, এই জায়গায় প্রথমে আছে হচ্ছে বিবৃতিবাচক বাক্য, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাকে বলা হয়। তো বিবৃতিবাচক বাক্য মানে কি, সাধারণভাবে কোনো কিছু প্রকাশ করলে বা সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পেলে তাকে হচ্ছে তোমার বিবৃতিবাচক বাক্য বলে, বা হচ্ছে তোমার বিবৃতিমূলক বাক্য বলে, ঠিক আছে। তো এই বিবৃতিবাচক বাক্য দুই রকমের হয়। একটা কি আমরা ইংলিশে শিখছি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, মানে হ্যাঁ বাচক আর না বাচক, ইতিবাচক আর নেতিবাচক। বুঝতে পারছো? তো এইরকম হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, যেটা বলা হয়েছে ইতিবাচক এবং নেতিবাচক। যেমন খেয়াল করে দেখো, আমরা রোজ বেড়াতে যেতাম, খুব স্বাভাবিকভাবে একটা বাক্য দেওয়া হয়েছে, এবং এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে হচ্ছে যে বলতেছে তারা রোজ বেড়াতে যেত, এটা হচ্ছে একটা বিবৃতিবাচক বাক্য, ঠিক আছে। তো এখন যদি আমি বলতাম যে আমরা রোজ বেড়াতে যেতাম না, ওকে, তাহলে সেটাও কিন্তু বিবৃতিবাচক বাক্য হতো। প্রথমটা যেটা হচ্ছে এখানে দেওয়া আছে সেটা হতো ইতিবাচক, আর না যেখানে আমি অ্যাড করলাম সেটা হতো তোমার নেতিবাচক, হ্যাঁ বোধক আর না বোধক। যেটা হচ্ছে হ্যাঁ বোঝায় বা নর্মাল সেটা হচ্ছে ইতিবাচক, আর যেটা না বোঝায় সেটা হচ্ছে তোমার নেতিবাচক বাক্য। সিম্পল। প্রশ্নবাচক বাক্য, এখানে কোনো ডেফিনেশন আমি অ্যাড করি নাই, কারণ তোমরা বুঝতেছো প্রশ্নবাচক বাক্য মানে হচ্ছে যেই বাক্যতে কোনো প্রশ্ন করা হয় সেটাকেই প্রশ্নবাচক বাক্য বলে। যেমন তোমার নাম কি, সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়, এগুলো অবশ্যই তোমার প্রশ্নবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য, ঠিক আছে। তো এই যে প্রথম দুইটা পড়ছি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। বাংলায় আসলে হচ্ছে তোমার ইম্পারেটিভ আর অপটেটিভ এই দুটাকে একসাথে মিক্সড করে হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য বলা হয়, ঠিক আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি শিখছিলাম, যে হচ্ছে মনে করো যে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, ঠিক আছে। তারপর মনে করো যে অপটেটিভে আছে হচ্ছে প্রার্থনা, এই জিনিসপত্রগুলো হচ্ছে আমরা দেখেছি হচ্ছে তোমার ইংলিশ গ্রামারে। আর এখানে বলতেছে অনুজ্ঞাবাচক বাক্য, যেটা হচ্ছে সেমই ওগুলোর সাথে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়। যেমন খেয়াল করে দেখো, আমাকে একটি কলম দাও, ওকে, ধরো হচ্ছে এই জিনিসটা তোমাকে কেউ দিতে বললো, ঠিক আছে, বা দয়া করে আমাকে একটি কলম দিন। তো ধরো হচ্ছে তুমি কাউকে রিকোয়েস্ট করতেছো, বা তোমার শিক্ষক তোমাকে বললো আমাকে একটা কলম দাও, মানে শিক্ষক তোমাকে আদেশ করতেছে, তার মানে এই বাক্যে আদেশ প্রকাশ পায়। বা যদি আমি বলতাম যে দয়া করে আমাকে একটি কলম দিন, তখন এখানে অনুরোধ প্রকাশ পেত, তাই না? তো তার মঙ্গল হোক, এই জায়গায় তুমি প্রার্থনা বোঝাচ্ছ, ঠিক আছে, মানে তুমি প্রার্থনা বা দোয়া করতেছো কারোর জন্য। তো এরকম মনে করো যে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা এই দুইটা হচ্ছে এখানে আমরা প্রকাশ করতে পেরেছি। এরকম বাক্য বা এরকম মিনিংগুলা যেসব বাক্যতে প্রকাশ পায় সেগুলোকে আমরা বলবো হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। আবেগবাচক বাক্য বলা হয়েছে কোনো কিছু দেখে বা শুনে অবাক হলে যে ধরনের বাক্য তৈরি হয় তাকে আবেগবাচক বাক্য বলে। বইয়ের ডেফিনেশনটা আমার একদমই পছন্দ হয়নি, কারণ এটা ক্লিয়ারলি হচ্ছে কিছুই বোঝা যায় না। তো এখানে আবেগবাচক বাক্য মানে হচ্ছে তোমার মনের আবেগ যেই বাক্যতে আসলে প্রকাশ পায়, এবং যেই বাক্যগুলোতে মনে করো আবেগ শব্দ থাকে, অ্যাড থাকে, সেগুলোকে আমরা আবেগবাচক বাক্য বলতে পারি। তো খেয়াল করে দেখো, দারুণ আমরা জিতে গিয়েছি, এই যে তোমার মনের একটা আবেগ প্রকাশ পেয়েছে, ঠিক আছে, মানে তুমি আনন্দিত হয়েছো বা তুমি প্রশংসা করতেছো, এই জন্য হচ্ছে এটা একটা আবেগবাচক বাক্য। অত উঁচু পাহাড়ে ওঠে আমি তো ভয়েই মরি, যে তুমি যে ভয় পেয়েছো, ঠিক আছে, তুমি যে একদম মনে করো যে নড়ে চড়ে গেছো, ঠিক আছে, সেই জিনিসটা প্রকাশ পাচ্ছে এই জায়গায়। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হচ্ছে কি একটা আবেগবাচক বাক্য। চলো আমরা এখন হচ্ছে একটু চিন্তা করি আমাদের এমসিকিউ গুলো নিয়ে। দেখো প্রথম প্রশ্ন, এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? আমরা জানি এটাকে হচ্ছে বাক্য বলে। তারপরে বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলে? বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে আমরা জানি পদ বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপর দেখো, বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? একাধিক শব্দের গুচ্ছকে আমরা জানি বর্গ বলা হয়ে থাকে, তাই না? তো বর্গ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? আমরা জানি কর্তা হচ্ছে বাক্যের ক্রিয়াকে চালায়, বা কর্তার কাজ হচ্ছে বাক্যের ক্রিয়াটাকে কমপ্লিট করা, তাই না? তো এই জায়গায় রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের কর্তা। সজল স্কুলে যায়, বাক্যের উদ্দেশ্য কোনটা? ঠিক আছে, কার ব্যাপারে বলা হচ্ছে?
আমরা জানি বাক্যে যার ব্যাপারে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়ে থাকে, তাই না? তো এই জায়গায় সজলের ব্যাপার বলা হচ্ছে, এখানে সজল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কি বলে? আমরা জানি এই ডেফিনেশনটা হচ্ছে আমাদের জটিল বাক্যর সাথে মিলে, তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে জটিল বাক্য। তারপর খেয়াল করো, এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য তৈরি হয় তাকে আমরা কি জানি? তাকে আমরা জানি হচ্ছে তোমার যৌগিক বাক্য। যেখানে আমরা দেখেছি যে একাধিক স্বাধীন বাক্য তোমার হচ্ছে একটা যোজকের মাধ্যমে মিলিত হয়ে হচ্ছে তোমার একটা বাক্য তৈরি করে, যেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক বাক্য। তারপর খেয়াল করো, বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকার বিবেচনায় বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি বিধেয় অংশে যদি ক্রিয়া থাকে তাকে সেটাকে আমরা বলি হচ্ছে তোমার সক্রিয় বাক্য, আর যদি ক্রিয়া না থাকে তাকে সেটাকে আমরা বলি হচ্ছে অক্রিয় বাক্য। তো দুই ভাগে হচ্ছে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে সক্রিয় এবং হচ্ছে তোমার অক্রিয় বাক্য গেল। তারপর কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয়? তোমরা কিন্তু অনেকে এটা উচ্চারণ করো হচ্ছে বিস্মিত, না বিস্মিত না, এটা হচ্ছে বিস্মিত হয়ে, মানে অবাক হয়ে তুমি যে বাক্যগুলো হচ্ছে তৈরি করো তোমার বইয়ে যেভাবে দেওয়া আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে আবেগবাচক বাক্য, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের বাক্যের খুঁটিনাটি। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাক্যের বর্গ। এখন বর্গের ব্যাপারে কিন্তু অলরেডি আমরা জানি। বর্গ কি? বর্গ হচ্ছে শব্দের গুচ্ছ যেগুলো অর্থপূর্ণ গুচ্ছ এবং মনে করো বিভিন্ন পদের মতো হচ্ছে কাজ করে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে আমরা এই জায়গাতে দেখব। তো দেখো, বাক্যের মধ্যে এক বা একাধিক শব্দ দিয়ে বাক্যাংশকে মানে যে বাক্যাংশ গঠিত হয় তাকে হচ্ছে তোমার বর্গ বলে, ঠিক আছে? তো বর্গ কিভাবে গঠিত হবে? তোমার হচ্ছে একাধিক শব্দ একত্রিত হয়ে একটা গুচ্ছ তৈরি করবে, তারপরে হচ্ছে একটা বর্গ তৈরি করবে, ঠিক আছে? তো বর্গের মধ্যে একাধিক শব্দ আমরা খুঁজে পাবো। তো বর্গ হচ্ছে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ, যেটা দ্বিতীয় লাইনে বলা আছে। মানে এটা একটা শব্দের গুচ্ছ, যেটা আমরা অলরেডি জানি, অনেকবার বলা হয়েছে, এবং ঘনিষ্ঠভাবে সম্পর্কিত মানে এদের মধ্যে কানেকশন থাকবে। কানেকশন ছাড়া হচ্ছে আসলে বর্গ তৈরি হবে না। ওকে, যেমন আমরা যখন হচ্ছে বর্গের টাইপগুলা বুঝবো তখন আমরা দেখবো আসলে কানেকশনগুলো কিভাবে থাকে। তো খেয়াল করে দেখো, মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে উঠে পড়লো। এখানে আন্ডারলাইন করা, নিচে দাগ দেওয়া যেই হচ্ছে তোমরা শব্দের গুচ্ছগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে এক একটা বর্গ। কিরকম? দেখো, মালা ও মায়া, ঠিক আছে? এই যে উদাহরণে মালা এবং মায়া তুমি দেখতে পাচ্ছ, এবং স্কুল বাস এই যে আরেকটা শব্দগুচ্ছ দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে একটা বর্গ, এবং এগুলাকে আমরা বলবো হচ্ছে বিশেষ্য বর্গ। কেন বিশেষ্য বর্গ? আমি তোমাদেরকে বলেছি যে বর্গের নাম হচ্ছে পদ অনুসারে হয়ে থাকে, ঠিক আছে? তো পদ অনুসারে কিভাবে হয়? ধরো হচ্ছে একটা বর্গ, মানে একটা বাক্যের একটা বর্গ হচ্ছে তোমার বিশেষ্যর মতো কাজ করে বা বিশেষ্যর মতো হচ্ছে মিনিং প্রকাশ করে, সেটাকে আমরা বলবো হচ্ছে বিশেষ্য বর্গ। কোন বর্গ হচ্ছে ক্রিয়ার মতো কাজ করে, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রিয়া বর্গ, ঠিক আছে? এখন এই যে আমাদের মালা ও মায়া এবং স্কুল বাস, এই দুইটা বিশেষ্য বর্গ হলো কিভাবে? দেখো, মালা ও মায়া দিয়ে হচ্ছে নাম বোঝানো হচ্ছে, ঠিক আছে? কোনো ব্যক্তির নাম বোঝানো হচ্ছে, মানুষের নাম বোঝানো হচ্ছে। স্কুল বাস এগুলো দিয়ে হচ্ছে তোমার নাম বোঝানো হচ্ছে। আর যেই শব্দগুলো দিয়ে হচ্ছে বা যেই পদগুলো দিয়ে হচ্ছে কোনো কিছু নাম বোঝায় সেগুলোকে আমরা বিশেষ্য বলি। এখানে মনে করো যে বিশেষ্যের মতো কাজ করা কয়েকটা শব্দ মিলে একসাথে গুচ্ছ তৈরি করছে এবং সেটা হচ্ছে আসলে এটা বিশেষ্যর মতোই কাজ করতেছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে তোমার বিশেষ্য বর্গ। তারপর দেখো, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা হলো বিশেষণ বর্গ। এই যে বর্গটা বলা হচ্ছে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, এটা হচ্ছে একটা বিশেষণ বর্গ। কিভাবে বিশেষণ বর্গ হলো চলো আমরা খেয়াল করি। দেখো, এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, এটা আসলে কোন জিনিসটাকে ইন্ডিকেট করতেছে? এটা হচ্ছে ওই স্কুল বাসটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? এখন ওই স্কুল বাসটা কোন বাসটা? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন স্কুল বাসের কথা বলতেছো, তুমি উত্তর দিবা যে যেই স্কুল বাসটা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল আমি সেই স্কুল বাসটার কথা বলতেছি। তো এখানে স্কুল বাসটার পরিচয় বা স্কুল বাসটা আসলে কোন স্কুল বাস সেটা বোঝাচ্ছে হচ্ছে এই বর্গটা দিয়ে, ঠিক আছে? যে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা। তো যেহেতু এই বর্গটা অন্য একটা স্কুল বাস এর ক্যারেক্টারিস্টিক্স বা স্কুল বাসটা কোনটা সেটা প্রকাশ করতেছে, আমরা বলতে পারবো এটা একটা বিশেষণ, ঠিক আছে? বিশেষণ কি করে? বিশেষণ মনে করো যে এই যে বিশেষ্য বা হচ্ছে কোনো অন্য কোনো পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, ঠিক আছে? তারপরে হচ্ছে আসলে কেমন,
বা হচ্ছে তোমার মনে করো যেটা দেখতে কেমন, এটা হচ্ছে মনে করো যে কি রকম কাজ করে, এই জিনিসগুলো প্রকাশ করে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারবো বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এটা হচ্ছে একটা বিশেষণ বর্গ। গেল খুব সকালে, এই যে খুব সকালে যেটা দেখতেছো এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ, এবং উঠে পড়লো হচ্ছে ক্রিয়া বর্গ। তো খুব সকালে এটা ক্রিয়া বিশেষণ বর্গ কিভাবে হয় দেখো। এই যে খুব সকালে তুমি দেখতে পাচ্ছ, এইটা বোঝার আগে আমাদেরকে আসলে দেখতে হবে যে এখানে ক্রিয়াপদ কোনটা। ক্রিয়াপদ হচ্ছে এই জায়গায় উঠে পড়লো, ঠিক আছে, মানে উঠে পড়াটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। এখন কখন উঠে পড়লো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি উত্তর দিবা হচ্ছে খুব সকালে। তার মানে এই যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়টা প্রকাশ পাইতেছে হচ্ছে এই বর্গটা দিয়ে, যে কখন সংঘটিত হয় বা কখন উঠে পড়ে, তাই না? তো যেহেতু খুব সকালে এই বর্গটা দিয়ে ক্রিয়া সংঘটিত হওয়ার বা ক্রিয়াটা কমপ্লিট হওয়ার সময় প্রকাশ পায়, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারবো হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। আমরা জানি ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে যে বিশেষণগুলো হচ্ছে কোন একটা ক্রিয়াপদকে মডিফাই করে। সেই ক্রিয়াপদ কখন হয়েছে বা কখন সম্পন্ন হয়েছে, কিভাবে হয়েছে, ঠিক আছে, বা হচ্ছে ওই ক্রিয়াপদকে মডিফাই করার কাজটা করে হচ্ছে এই ক্রিয়া বিশেষণ। আর যেহেতু এখানে উঠে পড়লো ক্রিয়াপদটার সময় প্রকাশ পায় খুব সকালে এই যে বর্গটা দিয়ে, তাই আমরা বলতে পারবো খুব সকালে হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। আর উঠে পড়লো এটা হচ্ছে ক্রিয়া বর্গ, কারণ হচ্ছে এই বর্গটা বর্গ কিভাবে হলো দেখো, এখানে আসলে দুটা ক্রিয়াপদ একত্রিত হয়ে হচ্ছে একটা ক্রিয়ার ভাব প্রকাশ করতেছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে তোমার ক্রিয়া বর্গ। আর এখানে যেহেতু দুইটাই ক্রিয়াপদ এবং কাজ বোঝায়, এই জন্য হচ্ছে এটাকে আমরা ক্রিয়া বর্গ হিসেবে পরিচিত করতেছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে যতটুকু আলোচনা করা দরকার তার থেকে বেশি ভালো মতো তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিলাম। এখন চলো হচ্ছে আমরা টাইপগুলো দেখি। প্রথমে আছে হচ্ছে বিশেষ্য বর্গ। তো আমরা অলরেডি জানি বিশেষ্য বর্গ হচ্ছে বিশেষ্য পদের মতো হচ্ছে কাজ করবে, ঠিক আছে। বাক্যে বিশেষ্য পদ যেরকম ভাবে কাজ করে সেরকম ভাবে কাজ করবে। তো বিশেষ্যর আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। তো এই যে লাইনটা, এই লাইনটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কিভাবে দেখো, তোমাকে প্রশ্ন করতে পারে যে বিশেষ্যর আগে কি যুক্ত হয়ে আসলে বিশেষ্য বর্গ তৈরি করে, ঠিক আছে। তো এখানে আমরা অ্যান্সার দিব বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে হচ্ছে বিশেষ্য বর্গ তৈরি করে। তো এই দুইটা পার্ট আমাদের মনে রাখাটা ইম্পর্টেন্ট। কিভাবে হচ্ছে এই দুইটা যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি করে চলো দেখি। অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি, ঠিক আছে। এই জায়গায় অসুস্থ ছেলেটি হচ্ছে আমাদের বিশেষ্য বর্গ, ঠিক আছে। কিভাবে বিশেষ্য বর্গ, কারণ এখানে একটা ছেলেকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে একটা বিশেষ্য। তো বিশেষ্যের মতো হচ্ছে কাজ করে, বিশেষের ভাব প্রকাশ করে, এই জন্য এটা হচ্ছে বিশেষ্য বর্গ। এখন ছেলেটিকে বোঝানোর জন্য আমরা এখানে অসুস্থ এই বিশেষণটা ব্যবহার করেছি। কি বিশেষণটা ব্যবহার করেছি? বিশেষণ কিভাবে, কারণ হচ্ছে ছেলেটার অবস্থা কেমন সেটা প্রকাশ পায় এই অসুস্থ পদটা দ্বারা। দ্যাটস ওয়াই অসুস্থ হচ্ছে আমাদের বিশেষণ। আর এই দুইটা একসাথে মিলে তৈরি করছে হচ্ছে বিশেষ্য বর্গ। আর এখানে বলা হয়েছে যে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয় কোথায়, বিশেষ্যের আগে। দেখো এখানে ছেলেটি হচ্ছে আমাদের বিশেষ্য, তার আগে হচ্ছে একটা বিশেষণ যুক্ত হয়েছে এবং দুইটা যুক্ত হয়ে একটা তোমার কি তৈরি করেছে, বিশেষ্য বর্গ তৈরি করেছে। আমার ভাই পড়তে বসেছে। তো এই যে আমার ভাই, এটা হচ্ছে বিশেষ্যর মতো কাজ করা একটা বর্গ, ঠিক আছে, মানে এটা বিশেষ্য পদের মতো হচ্ছে তোমার মিনিং প্রকাশ পায়, আমার ভাই। ওকে, তুমি হচ্ছে তোমার ভাইয়ের কথা বলতেছো যে হচ্ছে একটা বিশেষ্য। ওকে, তো পড়তে বসেছে। তো আমার ভাই, এই জায়গায় ভাইটা তো হচ্ছে বিশেষ্য, কিন্তু তার আগে এই যে আমার, এটা হচ্ছে একটা সম্বন্ধ পদ, ঠিক আছে, মানে সম্পর্ক বোঝাচ্ছে আর কি এক কথায়। তো এই দুইটা মিলে হচ্ছে বিশেষ্য বর্গ তৈরি করে। আর এই জায়গায় আমরা দেখেছি যে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হতে পারে বিশেষ্যর আগে, মানে বিশেষ্য পদের আগে বিশেষ্য বর্গ তৈরি করার জন্য আমরা দেখতেছি এই জায়গায় হচ্ছে বিশেষ্য পদ, তার আগে হচ্ছে একটা সম্বন্ধ পদ হচ্ছে যুক্ত হয়েছে এবং দুইটা যুক্ত হয়ে তোমার বিশেষ্য বর্গ তৈরি করেছে। আবার যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়, ঠিক আছে। যেমন দেখো সিম্পলি, সবচেয়ে সিম্পল যেটা, রহিম ও করিম, ঠিক আছে, বৃষ্টিতে ভিজছে। এই রহিম ও করিম হচ্ছে বিশেষ্য বর্গ, ঠিক আছে। এবং এই জায়গায় দুইটা বিশেষ্য পদ হচ্ছে এটা যোজক দিয়ে যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছ এই যে মাঝখানে ও হচ্ছে একটা যোজক আছে, আর রহিম ও করিম হচ্ছে দুইটা বিশেষ্য। আর এখানে বলা হয়েছে যে যোজক দ্বারা দুইটা বিশেষ্য যুক্ত হয়েও বিশেষ্য বর্গ তৈরি করতে পারে। গেল, তারপর আছে হচ্ছে তোমার বিশেষণ বর্গ। বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে, ঠিক আছে, বলা যায় বিশেষণ বর্গ। মানে বিশেষণ জাতীয় মানে বিশেষণ বা বিশেষণের মতো অর্থ প্রকাশ করে এরকম শব্দের গুচ্ছকে আমরা বলবো হচ্ছে বিশেষণ বর্গ। আমটা দেখতে ভারী সুন্দর। এখন প্রথমত আমাদের প্রশ্ন হচ্ছে এই যে ভারী সুন্দর, এটা বিশেষণের মতো কাজ করে কিনা। হ্যাঁ, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমটা কেমন, আমটা দেখতে কেমন, ঠিক আছে, আমটা রূপ কেমন, তুমি বলবা হচ্ছে ভারী সুন্দর। যেহেতু এই ভারী সুন্দর এই গুচ্ছটা দিয়ে
আমটা দেখতে কেমন সেটা প্রকাশ করে, তাই আমরা বলতে পারি এই গুচ্ছটা হচ্ছে একটা বিশেষণের মতো কাজ করে, ঠিক আছে। আর এই যে শব্দগুচ্ছ সেটাকে আমরা এই জন্য, যেহেতু এটা বিশেষণের মতো কাজ করে, আমরা বলতে পারি যে এটা একটা বিশেষণ বর্গ। আর ডেফিনেশনে বলা হয়েছে বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছ, দেখো ভারী সুন্দর, এই দুইটাই হচ্ছে কি তোমার একটা বিশেষণ, মানে একটি বিশেষণ। সুন্দর তো বিশেষণ, আর ভারী সুন্দর, ভারীটা এই জায়গায় হয়ে যায় হচ্ছে তোমার ভাব বিশেষণ, ঠিক আছে, যেহেতু হচ্ছে আরেকটা বিশেষণকে তোমার মডিফাই করতেছে। কিরকম সুন্দর সেটা প্রকাশ পায় ভারী দিয়ে, এই জন্য হচ্ছে ভারীটা ভাব বিশেষণ গেল। ভদ্রলোক সত্যিকারের নির্লোভ, ঠিক আছে। ভদ্রলোক কেমন, ভদ্রলোকের চরিত্র কেমন, বা ভদ্রলোকের অভ্যাস কেমন, ঠিক আছে। তো সেই সেই প্রশ্নটা যদি তোমাকে করা হয়, তুমি বলবো হচ্ছে সত্যিকারের নির্লোভ, ভদ্রলোকের চরিত্র সত্যিকারের নির্লোভ। তো এই যে এই জায়গায় যে গুচ্ছটা আমরা দেখতে পাচ্ছি, গুচ্ছটা দিয়ে আসলে ভদ্রলোকের যে মনে করো মানসিক অবস্থা বা তার চরিত্র প্রকাশ পায়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা বিশেষণের মতো কাজ করে, এবং এই গুচ্ছটাকে আমরা বলবো হচ্ছে বিশেষণ বর্গ। পোকায় খাওয়া কাঠ দিয়ে আসবাব বানানো ঠিক নয়, ঠিক আছে। এখানে কাঠটা কিরকম, ঠিক আছে, কাঠের কোয়ালিটি কিরকম, ঠিক আছে, কাঠের গুণাগুণ বা দোষ কিরকম, সেটা হচ্ছে এই যে গুচ্ছ, শব্দের গুচ্ছ, বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছ, বা যেটাকে আমরা বলবো হচ্ছে বিশেষণ বর্গ, সেটা দিয়ে প্রকাশ পায়। দ্যাটস ওয়াই হচ্ছে এই জায়গাতে আমরা এগুলাকে বিশেষণ বর্গ বলতে পারি। গেল। তারপর ক্রিয়া বিশেষণ বর্গ, তো বুঝতে পারতেছো এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণের মতো কাজ করবে, ঠিক আছে। যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে। যেমন সকাল 8টার সময় সে রওনা হলো, ঠিক আছে। এই যে রওনা হওয়ার যে কাজটা, সেটা হচ্ছে আমাদের ক্রিয়া, এবং সেই কাজটা কখন হয়েছে সময়টা নির্দেশ করে, মানে ক্রিয়া সংঘটিত হওয়ার সময় নির্দেশ করে সকাল 8টা, এই পার্টটা দিয়ে, ঠিক আছে। এই জন্য হচ্ছে এটাকে আমরা বলতে পারবো কি ক্রিয়া বিশেষণ বর্গ, যেহেতু এটা একটা ক্রিয়াপদকে বিশেষিত করে। তারপর আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম, এই যে দাঁড়ানোর যে কাজটা, এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। কোথায় গিয়ে দাঁড়ালাম, ঠিক আছে, এই স্থানটা নির্দেশ করে 10 নম্বর প্ল্যাটফর্ম এই শব্দগুচ্ছটা দিয়ে। তো ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান যেহেতু নির্দেশ করে, আমরা বলতে পারবো যে 10 নম্বর প্ল্যাটফর্ম এটা ক্রিয়া বিশেষণের মতো কাজ করে, তাই এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ বর্গ, ঠিক আছে। গেল। আমি সকাল থেকে বসে আছি, এই যে ধরো হচ্ছে বসে আছি বা হচ্ছে বসে থাকার যে কাজটা, এই কাজটা কখন থেকে তুমি করতেছো, সময়টা তুমি নির্দেশ করতেছো হচ্ছে এই যে সকাল থেকে এই গুচ্ছটা দিয়ে। আর যেহেতু হচ্ছে তুমি একটা ক্রিয়া সংঘটিত হওয়ার সময় নির্দেশ করতেছো, তাই হচ্ছে সকাল থেকে একটা ক্রিয়া বিশেষণ বর্গ। তারপর দেখো সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, কাটানো, কাটানো হচ্ছে একটা ক্রিয়াপদ, তাই না। তো এই ক্রিয়াটা কিভাবে সংঘটিত হচ্ছে বা ক্রিয়াটা কিভাবে হচ্ছে, সেটা যদি তুমি প্রশ্ন করো, উত্তর পাবা হচ্ছে খেয়ে আর ঘুমিয়ে। আর যেহেতু খেয়ে আর ঘুমিয়ে শব্দগুচ্ছটা একটা ক্রিয়াপদকে হচ্ছে তোমার বিশেষিত করে, তাই হচ্ছে এটাকে আমরা একটা ক্রিয়া বিশেষণ বলতে পারি, এবং একটা ক্রিয়া বিশেষণ বর্গ, ঠিক আছে, যেহেতু এটা ক্রিয়া বিশেষণের মতো কাজ করে। ওকে। তারপর দেখো এখানে ক্রিয়াবর্গ, ক্রিয়াবর্গ খুবই সহজ, এটা আসলে একটা কাজ করা বা হচ্ছে ক্রিয়া পদের মতো হচ্ছে মনে করো যে অর্থ প্রকাশ করবে, এই জন্য এগুলাকে ক্রিয়াবর্গ বলে। বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে। এই লাইনটা আমাদের এমসিকিউর জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে বাক্যের বিধেয় অংশতে যে ক্রিয়া থাকে, ঠিক আছে, সেটা বেশিরভাগ সময় ক্রিয়া বর্গ তৈরি করে বা ক্রিয়া বর্গের মতো হচ্ছে থাকে। যেমন খেয়াল করে দেখো, অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলছে, ঠিক আছে। তো এগিয়ে চলেছে, এই দুইটা হচ্ছে তোমার এক একটা ক্রিয়াপদ। এই চলেছে হচ্ছে সমাপিকা ক্রিয়া, এগিয়ে হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। তো এই দুইটা মিলেই তো মনে করো যে ক্রিয়ার ভাব প্রকাশ করে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হচ্ছে ক্রিয়া বর্গ। সে লিখছে আর হাসছে, মনে করো এই যে তার কাজ, লিখছে আর হাসছে, এই দুইটা দিয়েই হচ্ছে তোমার মনে করো কোনো কাজ করা বোঝায়, আর দুটা মিলে হচ্ছে তোমার ক্রিয়া বর্গ তৈরি করে। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো, কি করলো, এই যে কাজটা, বসে পড়ার যে কাজটা, এটা হচ্ছে দুইটা ক্রিয়াপদ দিয়ে প্রকাশ করা হয়েছে, আর দুইটা ক্রিয়াপদ একসাথে গুচ্ছ তৈরি করে হচ্ছে তোমার ক্রিয়া বর্গ তৈরি করেছে। বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে, এই যে চিৎকার করা আসলে একটা কাজ বোঝায়, ক্রিয়াপদ বোঝায়, এবং হচ্ছে এই জায়গাতে দেখো চিৎকার করছে, দুইটা ক্রিয়াপদ মিলে হচ্ছে একটা ক্রিয়াবর্গ তৈরি করে। এবং খেয়াল করে দেখো প্রতি ক্ষেত্রেই এই ক্রিয়াবর্গগুলা কিন্তু বাক্যের বিধেয় অংশতে আছে। কিরকম, অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে গেল, ঠিক আছে, এগিয়ে চলেছে, তো সৈন্যদল হচ্ছে এখানে তোমার উদ্দেশ্য, আর এগিয়ে চলেছে এটা হচ্ছে তোমার বিধেয়, মানে উদ্দেশ্যের ব্যাপারে যা বলা হয় সেটাকে হচ্ছে আমরা বিধেয় বলতে পারি। সে লিখছে আর হচ্ছে তোমার হাসছে, ওকে, সে বা তার ব্যাপারে হচ্ছে বলা হচ্ছে, সেটা হচ্ছে আমার এই জায়গায় উদ্দেশ্য, আর বাকিটা হচ্ছে বিধেয়। তো আমরা দেখতেছি যে ক্রিয়াবর্গটা বিধেয় অংশে বসেছে। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো, এই সে বা তার ব্যাপারে বলা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে উদ্দেশ্য, আর বাকিটা হচ্ছে তার
ব্যাপারে বলা হচ্ছে যেহেতু এই বাকিটুকু হচ্ছে বিধেয়। আর আমরা দেখতেছি যে ক্রিয়াবর্গটা আমরা বিধেয় অংশতে হচ্ছে পাই। বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে, বাচ্চাটার ব্যাপারে বলা হচ্ছে, বাচ্চাটা হচ্ছে এই জায়গায় তোমার উদ্দেশ্য, এবং বাকিটুকু বাচ্চার ব্যাপারে বলা হয়েছে, তাই এগুলো হচ্ছে বিধেয়। বিধেয় অংশের মধ্যে আমরা ক্রিয়াবর্গ খুঁজে পাই। তো এখন মিলিয়ে দেখো যে বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করা, আর প্রতিটা ক্রিয়াবর্গই আমরা দেখতেছি এটা বিধেয় অংশতে আছে। ওকে, তো এখন চলো হচ্ছে আমরা একটু চিন্তা করি কি বলেছে। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? আমরা জানি বাক্যের মধ্যে একাধিক শব্দাংশ দিয়ে যদি হচ্ছে কোনো কিছু গঠিত হয়, ক্রিয়াগুচ্ছ তৈরি করে, সেটাকে হচ্ছে আমরা বর্গ বলতে পারি। তারপর দেখো বর্গ আসলে কি? বর্গ আসলে হচ্ছে শব্দের গুচ্ছ, ঠিক আছে? কতগুলা শব্দ একত্রিত হয়ে বর্গ তৈরি করে, ঠিক আছে? তারপরে বর্গের নাম হয় কি অনুযায়ী? আমরা জানি বর্গের নাম হয় হচ্ছে তোমার পদ অনুযায়ী, মানে বর্গটা যেই পদের মতো হচ্ছে কাজ করে তার নাম সেই অনুযায়ী হয়। বিশেষণ মতো কাজ করলে তাকে বিশেষ্য বর্গ বলে, ঠিক আছে? বিশেষণের মতো কাজ করলে তাকে হচ্ছে তোমার বিশেষণ বর্গ বলে। এরকম ক্রিয়া বিশেষণ বর্গ আছে, ক্রিয়াবর্গ আছে, ঠিক আছে? তো দেখো বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা হচ্ছে সম্বন্ধ পদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়? আমরা জানি যে বিশেষ্যর আগে তোমার হচ্ছে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ হচ্ছে তৈরি করে। গেল, বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হচ্ছে বিশেষণ বর্গ। এটা হচ্ছে খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল। বিধেয় অংশের ক্রিয়া সাধারণত কি হয়? বিধেয় অংশে আমরা দেখছি যে ক্রিয়া সাধারণত হচ্ছে ক্রিয়াবর্গ তৈরি করে, ঠিক আছে? তো এই যে বর্গর যে চ্যাপ্টার, এটা খুবই সিম্পল এবং ইজি, মনোযোগ দিয়ে করলেই হচ্ছে তোমরা বইয়ের সাথে মিলিয়ে পড়লে মানে ব্যাপারটা এবং কনসেপ্টটা কমপ্লিটলি ক্লিয়ার হতে পারবা। তো এখন উদ্দেশ্য ও বিধেয় এই পার্টটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। এগুলা কিন্তু তোমার বাংলা সেকেন্ড পেপার বইয়ের একটা পরিচ্ছেদ, আমি পরিচ্ছেদ নাম্বারটা উল্লেখ করে দেইনি কারণ তোমরা হচ্ছে সূচিপত্র খুললেই দেখবা কোনটা কোন পরিচ্ছেদে আছে। তো যদি সেটা না জেনে থাকো তাহলে স্যাড, এতদিনে যদি বই না খুলো তাহলে তো সমস্যা। এখন উদ্দেশ্য ও বিধেয় আমি বক্স করে রেখেছি কারণ এই চ্যাপ্টারে ঢোকার আগে সবার আগে আমাদেরকে জানতে হবে যে উদ্দেশ্য কি আর বিধেয় কি, সেটা আমরা অলরেডি জানি, ঠিক আছে? উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার ব্যাপারে বলা হয়, ঠিক আছে? বাক্যে যার ব্যাপারে বলা হয় তাকে উদ্দেশ্য বলে, আর উদ্দেশ্যর ব্যাপারে যা কিছু বলা হয় তা হচ্ছে বিধেয়। যেমন আমি টিভি দেখতে পছন্দ করি, ওকে, আমি টিভি দেখতে পছন্দ করি, এটা হচ্ছে একটা বাক্য। এখানে কার ব্যাপারে বলা হচ্ছে? আমার ব্যাপারে বলা হচ্ছে, ঠিক আছে? মানে আমি পছন্দ করি, তো আমি হচ্ছে এই জায়গায় উদ্দেশ্য। টিভি দেখতে পছন্দ করি, এটা হচ্ছে আমার ব্যাপারে বলা হচ্ছে, তাই টিভি দেখতে পছন্দ করি এই পার্টটুকু হচ্ছে বিধেয়। বা ধরো সিম্পল এক্সাম্পল যেটা আমি অলওয়েজ দিই, আমি ভাত খাই, ঠিক আছে? এই জায়গায় আমার ব্যাপারে বলা হচ্ছে, আমি হচ্ছে উদ্দেশ্য, ভাত খাই হচ্ছে বিধেয়, কারণ আমার মানে ব্যাপারে যা কিছু বলা হবে তাই হচ্ছে বিধেয়। আমার ব্যাপারে বলা হচ্ছে কি যে আমি ভাত খাই, তো ভাত খাইটা হচ্ছে তোমার বিধেয়। গেল, তো এগুলাকে আমরা ইংরেজিতে হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট এই হচ্ছে তোমার টার্ম দিয়ে হচ্ছে ছোটবেলা থেকে শিখে আসছি। ওকে, তো অনেকে যদি পড়ে থাকো ছোটবেলার জিনিসপত্র মনে থাকে তাহলে হচ্ছে মিলিয়ে ভালো মতো বুঝতে পারবা। এখন উদ্দেশ্য এবং বিধেয়র সাথে কিছু হচ্ছে তোমার শব্দ যুক্ত হয় এবং যেগুলো হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়কে প্রসারিত করে। প্রসারিত করা মানে কি? বড় করে, লম্বা করে, ঠিক আছে? এগুলাকে আমরা প্রসারক হিসেবে চিনব। কি? প্রসারক। উদ্দেশ্য প্রসারকও আছে, বিধেয় প্রসারকও হচ্ছে। আচ্ছা দেখো, তো বাক্য দীর্ঘতর হলে উদ্দেশ্য ও বিধেয় অংশের সঙ্গে নানা ধরনের শব্দ ও বর্গ যুক্ত হতে পারে। উদ্দেশ্য ও বিধেয়কে এইসব শব্দ ও বর্গ প্রসারিত করে। কি করে? প্রসারিত করে, সংকুচিত করে না। সংকুচিত মানে ছোট করা, তো প্রসারিত করে বলে এগুলার নাম হচ্ছে প্রসারক। ব্যাপারটা বোঝা গেছে? যে শব্দগুলা উদ্দেশ্য এবং বিধেয়র সাথে যুক্ত হয়ে হচ্ছে তোমার মনে করো যে বিধেয় বা উদ্দেশ্যকে বড় করে, ঠিক আছে, তাকে হচ্ছে আমরা প্রসারক বলে থাকি। এছাড়া বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় পূরক। এই লাইনটা হচ্ছে আমরা একটু মনে রাখবো, বুঝবো একটু পরে, ঠিক আছে? বিধেয় ক্রিয়ার কি বলছে? বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় পূরক। তো পূরক বোঝার জন্য আগে আমাকে বিধেয় ক্রিয়া কোনটা সেটা বের করতে হবে, দেন বিধেয় ক্রিয়ার বিশেষ্যটাকে হচ্ছে বের করতে হবে, সেই বিশেষ্যটা হবে হচ্ছে আমাদের পূরক। দেখো খেয়াল করে, সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। তো এই বাক্যটাতে সবার আগে তোমাকে চিন্তা করতে হবে এখানে উদ্দেশ্য কোনটা। খেয়াল করে দেখো, এখানে সুমনের ব্যাপারে বলা হচ্ছে যে সেলিম সাহেবের ছেলে সুমন। সেলিম সাহেব কিন্তু এই জায়গায় তোমার উদ্দেশ্য না, সুমনের ব্যাপারে বলা হচ্ছে, সুমন হচ্ছে আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? গাছতলায় বসে বই পড়ছে, তার কাজটা কি? সে কি করছে? পড়ছে। তো এই পড়ছেটা হচ্ছে তোমার একটা ক্রিয়াপদ, আর এটাকে আমরা বলবো হচ্ছে বিধেয় ক্রিয়া। কেন আমরা ক্রিয়ার আগে বিধেয় অ্যাড করলাম বলতো? কারণ বিধেয় মানে কি? উদ্দেশ্যর ব্যাপারে যা বলা হয় তাই হচ্ছে বিধেয়।
তো এখানে উদ্দেশ্য হচ্ছে সুমন, সুমনের ব্যাপারে বলা হচ্ছে সে হচ্ছে গাছতলায় বসে বই পড়ছে, ঠিক আছে। তো এই যে গাছতলায় বসে যে বই পড়ছে এটা হচ্ছে বিধেয়, কারণ সুমনের ব্যাপারে বলা হচ্ছে, আর সেই বিধেয় অংশের ক্রিয়া হচ্ছে পড়ছে, তাই এটাকে আমরা বলি হচ্ছে বিধেয় ক্রিয়া। ওকে, তো এইটুকু বোঝা গেলে হচ্ছে জিনিসটা সিম্পল। এখন বিধেয় ক্রিয়া যেহেতু আমরা বুঝতে পারলাম, আমরা এখন পূরকটাও বুঝতে পারবো কিভাবে। দেখো এই যে খেয়াল করো, সে গাছতলায় বসে বই পড়ছে। কি পড়ছে? বই পড়ছে। বই কি? একটা হচ্ছে তোমার বিশেষ্য। আর এখানে বলা হচ্ছে বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় হচ্ছে পূরক। তার মানে বিধেয় ক্রিয়াটা হচ্ছে পড়ছে, তার মানে বিশেষ্য অংশটা হচ্ছে তোমার বই, আর এই জন্য এই বইটা হয়ে যাবে কি আমাদের পূরক। আর একটু সিম্পলি হচ্ছে আমরা আরো এক্সাম্পল দেব, কোনো সমস্যা নেই। এখানে সুমন উদ্দেশ্য আমরা বুঝছি। এখন সুমন যেহেতু উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে আরেকটু তোমার মনে করো বড় করার জন্য বা আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য এই বাক্যে কি বলা হয়েছে বলতো? সেলিম সাহেবের ছেলে সুমন, মানে সুমনকে আরো ভালো মতো পরিচিত করার জন্য বলা হয়েছে সেলিম সাহেবের ছেলে। তার মানে উদ্দেশ্যকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য এই পার্টটুকু অ্যাড হয়েছে। তার মানে এটা উদ্দেশ্যটাকে প্রসারিত করে, তাই না? এই যে সেলিম সাহেবের ছেলে, এই পার্টটুকু সুমন উদ্দেশ্যটাকে প্রসারিত করে, তাই না? তো এই পার্টটাকে আমরা বলতে পারবো উদ্দেশ্য প্রসারক, কারণ এটা উদ্দেশ্যটাকে আরেকটু প্রসারিত করে। এই জন্য বলা হয়েছে, দেখো এখানে সুমন হচ্ছে উদ্দেশ্য আর সেলিম সাহেবের ছেলে হচ্ছে উদ্দেশ্য প্রসারক, ঠিক আছে, বা উদ্দেশ্যের প্রসারক। অন্যদিকে পড়ছে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে। আর পড়ছে ক্রিয়াটা হচ্ছে একটা বিধেয় ক্রিয়া, তাই না? এটা যে বিধেয় অংশে আছে এই জন্য বিধেয় ক্রিয়া বলা হয়। এখন বিধেয় অংশে আর কি বলা হয়েছে বলতো? যে গাছতলায় বসে বই পড়ছে, ঠিক আছে। তো গাছতলায় বসে মানে এটা তো আমার বলার দরকার নাই। ধরো আমি যদি সিম্পলি বলতাম যে সুমন বই পড়ছে, তাহলে কিন্তু একটা বাক্য হইতো। সেই বাক্যটাকে আমি টেনে হিসড়ে লম্বা করলাম, কি বানাইলাম? যে সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। তো আমি যদি জাস্ট বলতাম যে হচ্ছে সুমন বই পড়ছে, ঠিক আছে, সুমন বই পড়ছে, তাহলে কিন্তু বাক্যটা হতো। তো এই জায়গায় বিধেয় অংশে কি থাকতো? সুমন তো উদ্দেশ্য, বই পড়ছে হচ্ছে আমাদের বিধেয়। তো এই যে বই পড়ছে বিধেয় অংশটাকে আমি বড় করলাম কি বসিয়ে বলতো? এই যে গাছতলায় বসে, এই গাছতলায় বসে এই পার্টটা অ্যাড করে আমি বিধেয়টাকে হচ্ছে প্রসারিত করেছি, তাই গাছতলায় বসে এটা হচ্ছে আমাদের বিধেয় প্রসারক। দেখো বলা আছে যে গাছতলায় বসে বিধেয় প্রসারক, এবং বই হচ্ছে আমাদের বিধেয় পূরক, যেটা আমরা অলরেডি দেখছি। আবারও বলি যে এটা হচ্ছে আমাদের বিধেয় ক্রিয়া, আর বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলা হয় হচ্ছে তোমার বিধেয় পূরক। ওকে, আর একটু চলো চিন্তা করি। দেখো সাধারণত উদ্দেশ্যের পূর্বে উদ্দেশ্য প্রসারক এবং বিধেয়র পূর্বে বিধেয় প্রসারক বসে। উদ্দেশ্যের পূর্বে মানে কি? উদ্দেশ্যের আগে, ঠিক আছে। যেমন এই জায়গায় খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে দেখতেছি যে উদ্দেশ্য এটা, আর উদ্দেশ্যের আগে যা বসছে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রসারক, তাই না? আর বিধেয় হচ্ছে ওই যে মনে করো বই পড়া, বই পড়ছে, এটা হচ্ছে তোমার বিধেয়। আর তার মনে করো যে আগে বসছে আমাদের বিধেয় প্রসারক। তো আমাদের এই যে নিচে ডট ডট দিয়ে যে লাইনটা তোমাদেরকে দেখাইছি, এটা তুমি বুঝতে পারছো যে উদ্দেশ্যের পূর্বে উদ্দেশ্য প্রসারক বসে, বিধেয়র পূর্বে হচ্ছে বিধেয় প্রসারক বসে, এটা হচ্ছে না বোঝার কিছু নাই। তো তবে বিধেয়র স্থান ও কাল সংক্রান্ত প্রসারক কোন জিনিসগুলো? দেখো স্থান ও কাল সংক্রান্ত প্রসারক কিসের? বিধেয়র স্থান ও কাল সংক্রান্ত প্রসারক উদ্দেশ্যের পূর্বেও বসতে পারে। আমরা কি জানি? বিধেয় প্রসারক বিধেয়র পূর্বে বসবে, উদ্দেশ্যর পূর্বে তো বসবে না। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে বিধেয়র স্থান এবং কাল, স্থান মানে কি জায়গা, কাল মানে কি সময়, এই সংক্রান্ত প্রসারক হচ্ছে উদ্দেশ্যের পূর্বেও বসতে পারে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কিভাবে বসতে পারে সেটা হচ্ছে আমরা এই এক্সাম্পলে দেখব। দেখো খুবই সুন্দর একটা এক্সাম্পল। ওকে, 1952 সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন, ঠিক আছে। তো এই জায়গায় আসলে উদ্দেশ্যটাকে, উদ্দেশ্য কোনটা এটা আমাদের বুঝতে হবে। উদ্দেশ্য মানে কি? যার ব্যাপারে বাক্যে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। তো তোমরা যদি একটু চিন্তা করো, দেখবা হচ্ছে এখানে রফিক সালাম বরকত জব্বার আমাদের ভাষা শহীদ, ঠিক আছে, তাদের ব্যাপারে হচ্ছে এখানে বলা হচ্ছে। তো রফিক সালাম বরকত জব্বার এটা হচ্ছে তোমার এই বাক্যের উদ্দেশ্য। আর বিধেয় ক্রিয়া কি? বিধেয় ক্রিয়া মানে মনে করো যে এখানে ক্রিয়াটা কি সংঘটিত হয়েছে, দেখো উৎসর্গ করেছিল, এটা হচ্ছে আমাদের এই জায়গায় ক্রিয়া। আর ক্রিয়াটা কোথায় বসেছে? বিধেয় অংশে বসেছে, তাই এটা হচ্ছে তোমার বিধেয় ক্রিয়া। তো এতটুকু হচ্ছে সবার আগে আমাদের চিন্তা করতে হবে যে উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা, মানে বিধেয় ক্রিয়া কোনটা।
এই দুইটা যখন হচ্ছে আমরা খুঁজে বের করতে পারবো তখন আমরা ইজিলি উদ্দেশ্য প্রসারক, বিধেয় পূরক এগুলো বের করতে পারবো। কিন্তু একদম শুরু করতে হবে হচ্ছে তোমার বিসমিল্লাহ করতে হবে এই দুইটা দিয়ে, উদ্দেশ্য এবং বিধেয় ক্রিয়া বের করতে হবে। দেখো খেয়াল করে, এই বাক্যের উদ্দেশ্য হলো রফিক, সালাম, বরকত, জব্বার। আর উদ্দেশ্য তোমার হচ্ছে উদ্দেশ্যের প্রসারক হলো বাকিটা। দেখো এখন উদ্দেশ্য প্রসারক হচ্ছে, আমরা একটু চিন্তা করি এই জায়গা থেকে, আমরা আগে দেখবো না যে রফিক, সালাম, বরকত, জব্বার এদেরকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমরা কি কি ইউজ করছি এই জায়গায়, আমরা কি বলছি দেখো তো। মানে 1952 সালে ঢাকা রাজপথে না, এগুলো ইউজ করে নাই, বাঙালি জাতির অহংকার, এই পার্টটুকু হচ্ছে আমরা রফিক, সালাম, বরকত, জব্বার এদেরকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য বা আরেকটু বড় করে বোঝানোর জন্য হচ্ছে ব্যবহার করেছি, ঠিক আছে। তো যেহেতু এই যে আমাদের হলুদ বক্সের মধ্যে যেটা আছে সেটা আমাদের উদ্দেশ্য, আর বাঙালি জাতির অহংকার এটা উদ্দেশ্যটাকে প্রসারিত করার জন্য ব্যবহার করা হয়েছে, তাই আমরা বলতে পারবো এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রসারক। দেখো উদ্দেশ্যের প্রসারক হলো বাঙালি জাতির অহংকার। আর বিধেয় ক্রিয়া হলো হচ্ছে উৎসর্গ করেছিল, আমরা অলরেডি জানি এখানে কাজটা হচ্ছে উৎসর্গ করা, ঠিক আছে। আর উৎসর্গ করেছিল হচ্ছে আমাদের বিধেয় ক্রিয়া। এখন এই বিধেয় ক্রিয়ার প্রসারকে আমরা দেখব এবং অ্যাট দ্য সেম টাইম পূরকও আমরা দেখব। দেখো কি উৎসর্গ করেছিল, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কি উৎসর্গ করেছিল, তুমি উত্তর দিবে হচ্ছে জীবন উৎসর্গ করেছিল। আর জীবন কি, জীবন একটা বিশেষ্য, তাই না? তার মানে ক্রিয়ার বিশেষ্য পার্ট কোনটা, এটা দেখো এখানে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু বলেছে এছাড়াও বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হচ্ছে তোমার পূরক। আর এই বিধেয় ক্রিয়া হচ্ছে উৎসর্গ করেছিল, তার বিশেষ্য অংশ হচ্ছে তোমার জীবন। আর এই জীবনটা হচ্ছে তাহলে আমাদের কি এই বাক্যের বিধেয় পূরক। খেয়াল করে দেখো, বিধেয় ক্রিয়া হচ্ছে তোমার উৎসর্গ করেছিল, বুঝলাম, বিধেয়র পূরক হলো জীবন, এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লিয়ার। এখন আর বাদ বাকি যা বলছে এগুলা হচ্ছে তোমার বিধেয়কে প্রসারিত করার জন্য বলছে, ঠিক আছে। যেমন মনে করো যে এই জায়গায় 1952 সালে ঢাকার রাজপথে মাতৃভাষার জন্য, এই তিনটাই হচ্ছে তোমার বিধেয় প্রসারক। ওকে, আর উদ্দেশ্য প্রসারক তো আমরা পাইলাম, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রসারক। আর এছাড়া মনে করো যে 1952 সালে ঢাকা রাজপথে মাতৃভাষার জন্য, এগুলা সবই হচ্ছে তোমার কি বিধেয় প্রসারক। কেন? এগুলো তো বিধেয় অংশেই বলছে, তাই না? এখানে তোমরা প্লেসমেন্ট দেখে আবার অবাক হয়ে যাও না, তোমাকে লজিক্যালি চিন্তা করতে হবে যে উদ্দেশ্য কোনটা, উদ্দেশ্য প্রসারক কোনটা, আর উদ্দেশ্যের ব্যাপারে যা বলছে মানে বিধেয় কোনটা। দেখো এখানে রফিক, সালাম, বরকত, জব্বারের ব্যাপারে কিন্তু বলা হয়েছে যে তারা হচ্ছে 1952 সালে ঢাকার রাজপথে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিল। তো এই যে এই সবগুলা 52 সালে রাজপথে মাতৃভাষার জন্য, এগুলা কি আমাদের বিধেয়র মধ্যেই পড়বে, ঠিক আছে। আর এগুলাকে আমরা কি পাইলাম, মেন বিধেয় ক্রিয়া হচ্ছে উৎসর্গ করেছিল, তার মানে বাকিগুলা হচ্ছে তোমার আমাদের বিধেয় প্রসারক। তো এখন ওই যে আমাদের যে লাইনটা, বিধেয়র স্থান ও কাল সংক্রান্ত প্রসারক উদ্দেশ্যের পূর্বে বসতে পারে, এটা নিয়ে একটু চিন্তা করি। দেখো এইখানে বিধেয় প্রসারকের মধ্যে একটা প্রসারক হচ্ছে 1952 সালে, যেটা আসলে তোমার কাল বোঝায় বা সময় বোঝায়। আর 1952 সালে এটা হচ্ছে আমাদের বিধেয় প্রসারক। তাইলে এটাকে আমরা বলতে পারি যে বিধেয়র কালবাচক প্রসারক, ঠিক আছে। যেটা আমাদের এই জায়গায় বলা হয়েছে যে স্থান ও কাল সংক্রান্ত প্রসারক যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। তো এই যে কাল সংক্রান্ত বা সময় নির্দেশ করে এই বিধেয় প্রসারকটা উদ্দেশ্যর আগে বসছে নাকি পরে, খেয়াল করে দেখো উদ্দেশ্য শুরু হয়েছে আরো পর থেকে। তার মানে এই যে কাল সংক্রান্ত যেই হচ্ছে প্রসারক, এটা বসছে কোথায়, উদ্দেশ্যর আগে। অ্যাট দ্য সেম টাইম ঢাকা রাজপথে এটা একটা স্থান বোঝায়, ঠিক আছে। ঢাকা রাজপথে এটা হচ্ছে স্থান বোঝায়, ঠিক আছে। তো এটা স্থানবাচক একটা প্রসারক, যেহেতু স্থান বোঝাচ্ছে। কি প্রসারক, বিধেয় প্রসারক। তার মানে এটাকে আমরা বলতে পারবো স্থান সংক্রান্ত মানে বিধেয় প্রসারক। কোথায় বসছে এটা, এটা বসছে হচ্ছে তোমার উদ্দেশ্যর আগে। তো এখন ক্লিয়ার হলো কিভাবে হচ্ছে তোমার বিধেয়র স্থান ও কাল সংক্রান্ত প্রসারক উদ্দেশ্যের পূর্বেও বসতে পারে। হ্যাঁ, আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা চিন্তা করব বাক্যের দুইটা অংশ কি কি, উদ্দেশ্য এবং বিধেয়। ওকে, তারপর দেখো বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে, বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে, আমরা জানি। ওকে, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যাকে উদ্দেশ্য করে, আমি ভাত খাই, আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাকে বলা হয় হচ্ছে উদ্দেশ্য। ওকে, তো উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে। তো আরেকটা জিনিস চিন্তা করো, শব্দ এবং বর্গ দিয়ে হচ্ছে প্রসারিত করা হয়, এটাও কিন্তু এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট। ওকে, তো যেগুলা দিয়ে হচ্ছে তোমার এরকম প্রসারিত করা হয় তাকে আমরা বলি হচ্ছে প্রসারক। গেল, বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে, বিধেয় পূরক বলা হয়, ঠিক আছে। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বিধেয় পূরক বলে। গেল, বাংলা বাক্যের উদ্দেশ্য কোথায় বসে, উদ্দেশ্য আমরা মানে নর্মালি মনে করি যে শুরুতে বসে না, উদ্দেশ্য যে কোনো জায়গায় বসতে পারে।
যেমন আমরা ওই যে 1952 সালের এক্সাম্পলেই দেখছি যে হচ্ছে এখানে তোমার বিধেয় প্রসারক বসছে কয়েকটা, দেন হচ্ছে তোমার উদ্দেশ্য বসছে। ওকে, তো যে কোনো জায়গায় হচ্ছে তোমার উদ্দেশ্য বসতে পারে। তো এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এখানে এইসব মিলিয়ে কি, এইসব মিলিয়েকে বলা হচ্ছে বিধেয় প্রসারক। কারণ কি দেখো, এই জায়গায় চিনি বা শর্করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওকে, আর এইসব মিলিয়ে তৈরি হয়, ওকে, তৈরি হওয়াটা হচ্ছে আমাদের মানে বিধেয় ক্রিয়া, আর বিধেয়র প্রসারক হচ্ছে তোমার এই সব মিলিয়ে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই জায়গায় ডি রাইট অ্যান্সার দাগাবো। তারপর খেয়াল করো, বিধেয়র স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে কোথায়? বিধেয়র কাল এবং স্থান সংক্রান্ত প্রসারক আমরা জানি যে উদ্দেশ্যের পূর্বেও বসতে পারে, গেল। তারপর মোগল সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন। এখানে মোগল সম্রাটটা কি, খেয়াল করে দেখো, এখানে কিন্তু তাজমহলের ব্যাপারে বলা হচ্ছে না, মোগল সম্রাট তৈরি করছেন, নির্মাণটা কে করছে, মানে যে হচ্ছে তোমার মনে করো যে কাজটা করে তাকেই তো মনে করো যে আমরা কর্তা বা উদ্দেশ্যের জায়গায় ফেলতে পারি। এখানে মোগল সম্রাটের ব্যাপারে বলা হচ্ছে যে মোগল সম্রাট তাজমহল তৈরি করেছেন। তো এখানে আমাদের শাহজাহান হচ্ছে আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। আর শাহজাহানকে একটু ভালো মতো এক্সপ্লেন করার জন্য আমরা কোন পার্টটা ইউজ করছি, সেটা হচ্ছে তোমার মোগল সম্রাট। আর যেহেতু উদ্দেশ্যকে প্রসারিত করার জন্য আমরা মোগল সম্রাট ব্যবহার করেছি, তাই মোগল সম্রাটটা হচ্ছে তোমার উদ্দেশ্য প্রসারক। তারপর যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। এখানে ঋণ কি, খেয়াল করে দেখো, এই জায়গায় শোধ করা, ঠিক আছে, এই যে শোধ করা এটা হচ্ছে তোমার বিধেয় ক্রিয়া, আর বিধেয় ক্রিয়ার আগে হচ্ছে আমাদের ঋণ, বা মনে করো যে আমরা যে শোধ করতে পারবো না এটা হচ্ছে আছে। তো এখন আমরা, এটা তো মনে করো যে সর্বনাম, তাইলে তোমার বিশেষ্য কোনটা, ঋণ হচ্ছে আমার বিশেষ্য। তার মানে বিধেয় ক্রিয়া কি শোধ করতে পারবো না, ঋণ শোধ করতে পারবো না, ঠিক আছে। তো ঋণ শোধ করতে পারবো না, যখন আমরা প্রশ্ন করি যে কি শোধ করতে পারবো না, ঋণ শোধ করতে পারবো না, ঋণটা যখন বিশেষ্য হয় তখন আমরা বুঝতেছি যে শোধ করা এটা হচ্ছে আমাদের বিধেয় ক্রিয়া, আর বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশ হচ্ছে ঋণ, তাই ঋণটা হচ্ছে আমাদের বিধেয় পূরক। তো এই গেল হচ্ছে আমাদের আজকের লম্বা ক্লাস, ঠিক আছে, ক্লাসটা বেশ লম্বা হয়েছে। তো তোমাদের যদি এই ক্লাসের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। খোদা হাফেজ, ভালো থাকবে সবাই।